আচ্ছা, টিনা কি চলে এসেছে? হ্যাঁ, আমি চলে এসেছি। আমি হ্যাঁ, চলে ঠিক এসেছি। আছে। এখন
নমস্কার। নমস্কার। সোপানের পক্ষ থেকে আমি তুলসী প্রসাদ দাস মহাপাত্র। আমাদের এই চতুর্থ বর্ষের এই স্মৃতি বক্তৃতার আমরা শুরু করতে চলেছি। আমি যারা এখন পর্যন্ত আমাদের এই সঙ্গে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম যেটা বলতে চাই, ডক্টর শচীন্দ্রনাথ বড়পাণ্ডা 2020 সালের 6ই জুন প্রয়াত হয়েছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষক, একজন সাহিত্যিক, একজন সমাজসেবী, একজন গল্পকার এবং একজন চিত্রকর। এই বহুমুখী গুণের অধিকারী ডক্টর শচীন্দ্রনাথ বড়পাণ্ডা আমাদের জন্য অনেক কিছু, তার সাহিত্য সম্ভার, তার জীবন চর্চা, তার জীবনবোধ সবকিছু দিয়ে তিনি আমাদের সমৃদ্ধ করে দিয়ে গেছেন।
আমরা সোপানের পক্ষ থেকে 2021 সাল থেকে আমরা, এটা আমাদের চতুর্থ বর্ষ, আমরা তার এই প্রয়াণ দিবসে আমরা একটি স্মৃতি বক্তৃতার আয়োজন করি। আমরা মূলত এই স্মৃতি বক্তৃতাগুলো যাদের আমরা নিয়ে এসে করাই, এমনভাবে আমরা এগুলো আয়োজন করার চেষ্টা করি যাতে সকল স্তরের সব মানুষ আমাদের এই স্মৃতি বক্তৃতায় অংশগ্রহণ করতে পারেন এবং যথাযথভাবে তাদের যেন কিছু কাজেও লাগে, আমাদের লক্ষ্যটা সেরকম থাকে। কারণ যে মানুষটাকে স্মরণ করে আমরা তার স্মৃতি বক্তৃতা আয়োজন করি, সেই মানুষটার সহজ সরল জীবনবোধ, তার সহজ সরল জীবন চর্চা আমাদের অনুপ্রাণিত করে এবং আমরা তার সেই জীবনবোধ এবং জীবন চর্চাকে সামনে রেখেই আমাদের এই স্মৃতি বক্তৃতাগুলোকে আমরা সাজানোর চেষ্টা করি। এবারে আমাদের স্মৃতি বক্তৃতা আপনারা জানেন যিনি দেবেন, ডক্টর কৌশিক বল। আমি তার সম্পর্কে একটু পরে বলবো। আমরা আমাদের একটা প্রত্যেকবারেই আমাদের একটা ফর্মালিটিস বলতে পারেন একটা থাকে, আমরা একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের এই স্মৃতি বক্তৃতার যে অনুষ্ঠান সেটা শুরু করি। এখন আমি টিনা সাহাকে অনুরোধ করব একটা সঙ্গীতের মাধ্যমে আমাদের এই আজকের স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানটার শুভ সূচনা করার জন্য। টিনা সাহাকে অনুরোধ করছি। নমস্কার, আমি টিনা সাহা। স্যারদের ম্যাডামদের অনেক ধন্যবাদ যে আমাকে আজকে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং সত্যি এটা খুব ভালো একটা মনোজ্ঞ অনুষ্ঠান, এবং আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। নমস্কার। ধন্যবাদ টিনা সাহাকে, আমাদের সোপানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবার সোপানের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেবেন ডক্টর সারদা মণ্ডল। নমস্কার। শুরুতেই সোপান স্টাডি অফ পিপল অ্যান্ড নেচারের পক্ষ থেকে আজকের ওয়েবিনারের অতিথি ও শ্রোতাদের এবং আজকের সম্মানীয় বক্তা শ্রী কৌশিক বল মহাশয়কে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ওয়েবিনার সম্পর্কে বলার আগে আমি প্রথমেই সোপান সংস্থাটির পরিচয় দু চার কথায় দিতে চাই। আপনারা আগেই শুনলেন যে সোপান এই সংস্থাটির যাত্রা শুরু হয়েছে 6 জুন 2021
আমরা কয়েকজন পরিচিত সমমনস্ক মানুষ মিলে এই উদ্যোগটি গড়ে তুলেছি। এই সংস্থার যিনি অনারারি সভাপতির ভূমিকা এখন পালন করছেন, তিনি ডক্টর দীপক কুমার বড়পন্ডা মহাশয়। তিনি বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্টের কিউরেটর, কিন্তু কর্মজীবনের বেশিরভাগটা তিনি কাটিয়েছেন লোক সংস্কৃতি এবং লোকশিল্পীদের নিয়ে। আর আমি নিজের পরিচয়টা একটু দিই। আমি ডক্টর শারদা মণ্ডল, আমি প্রভু জগৎবন্ধু কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের হেড অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর। আমি এখন এখানকার অনারারি সচিবের দায়িত্ব পালন করছি। আর আমার জীবন তো জড়িয়ে আছে যে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে, সেই জন্য গত 4 বছরে সোপানের যত কর্মকাণ্ড হয়েছে সেগুলি মূলত লোকশিল্পী এবং ছাত্রছাত্রী কেন্দ্রিকই হয়েছে। আর এবছর আমাদের 4র্থ বছর, 3 বছরে আমরা 3টি সফল ওয়েবিনারের আয়োজন করতে পেরেছি। প্রতি বছর 6ই জুন করে আমাদের এই অ্যানুয়াল প্রোগ্রামটা হয়। প্রথম বছরে আমরা যেহেতু লকডাউন চলছিল সেই জন্য অতিমারিতে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, বক্তা বা আলোচক আমি নিজেই ছিলাম। দ্বিতীয় বছরে ছিল কৈশোরে মানসিক স্বাস্থ্য এবং বক্তা ছিলেন, মানে অসাধারণ বক্তব্য বলেছিলেন ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায়, হেড অ্যান্ড প্রফেসর সাইকিয়াট্রি মেডিকেল কলেজ কলকাতা। আমাদের ইউটিউব চ্যানেলে তার সেই লেকচারের রেকর্ডিং আছে। আর তৃতীয় বছরের বিষয়টিও খুব আকর্ষণীয় ছিল, সেটা ছিল যে 19 শতকে বাঙালি সাহিত্যিকদের বিজ্ঞান চেতনা। সেখানে বক্তা ছিলেন প্রখ্যাত অঙ্কোলজিস্ট এবং বিশিষ্ট কলকাতা বিশেষজ্ঞ শ্রী শঙ্কর নাথ। দ্বিতীয় বছরে আমরা একটি এইসব একাডেমিক কাজ ছাড়া একটা মাঠে নেমে কাজ করতে পেরেছি। সেটা হচ্ছে নিখিলবঙ্গ কল্যাণ সমিতি এবং ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ঠাকুরপুকুর শ্যামালিতে 2023 মার্চ মাসে লোকশিল্পীদের নিয়ে যে সোনাঝুরির হাট বসেছিল এবং বাউল উৎসব বসেছিল, সেইখানে আমাদের সোপান সেই শিল্পীদের সাহায্য করবার জন্য কিছু অবদান রেখেছিল। আর তৃতীয় বছরে আমরা শেয়ার ট্রেডিং এইটার ওপরে একটা কোচিং কোর্স করতে পেরেছি। আমাদের প্রভু জগৎবন্ধু কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর কিশোর মুখোপাধ্যায়, তিনি এই 2024 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে শেয়ার ট্রেডিং যারা করতে চান, একদম বিগিনিং যাদের মানে আমাদের যেরকম আমাদের কোনো ধারণা নেই, সেই বিগিনারদের জন্য উনি 8 উইকস ধরে 16 ঘন্টার একটা ক্লাস করেছিলেন। সেটাও আমরা রেকর্ডিং ইউটিউব চ্যানেলে রেখে দিয়েছি, প্রাইভেট করে দেখেছি অবশ্য। যদি উৎসাহী কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে আমরা সেটার অ্যাক্সেস দিয়ে দিতে পারবো। এখন এই ধরনের বিভিন্ন রকম কাজ করতে করতে আমরা হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে মানে কিছু সামাজিক উদ্যোগ নিই। আর এই বছরের ওয়েবিনারের বিষয়ে আসি। কৃত্রিম বুদ্ধিমত্তা তো এখন টক অফ দ্য টাউন। তা এবারে আমরা তো শুনছি যে ভবিষ্যতে, মানে আমরা আমাদের একাডেমিয়াতে শুনছি শিক্ষকের দরকার পড়বে না, রোবটই যা করার করবে। যুবক কর্মপ্রার্থী তারা শুনছে, আমাদের অসংখ্য ছাত্রছাত্রী আজকে ওয়েবিনারে আছে, যে যা করার কোম্পানিরা এআই দিয়ে করিয়ে নেবে, লোকের দরকার পড়বে না, চাকরিও থাকবে না। আবার এআই যারা শেখাচ্ছে সেই সংস্থাগুলি বলছে যে আমাদের কাছে কৌশল শিখে নি, যারা আগে শিখবে তারাই কাজ পাবে, আর যারা শিখবে না তাদের বেঁচে থাকায় মুশকিল হয়ে যাবে। তা এই সব শুনে আতঙ্কিত এবং উদ্বুদ্ধ যাই বলুন সেরকম হয়ে আমি নিজে আইআইটি খড়গপুর প্রাক্তনীদের করা একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম। তারপরে শিখে ভীষণ আমি উত্তেজিত, কত সহজে কত কি হয়ে যাচ্ছে। স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের ধরে ধরে শেখালাম যে এআই টুল দিয়ে কি করে প্র্যাকটিক্যালে কিভাবে কি করবে। কিন্তু তার ফল ভালো হলো মন্দ হলো এই যে ফাইনাল পরীক্ষায় কি বলবো, আর 3 জন মোবাইল ফোন নিয়ে ধরা পড়লো, তো চ্যাট জিপিটি খোলা। তাই আমাদের মনে তো এই প্রশ্নই ওঠে যে কৃত্রিম বুদ্ধিমত্তা শেখা, তার প্রয়োগ কি মানবিকতার এথিক্স বিরোধী হয়ে যাচ্ছে?
যাই হোক, এই সমস্ত প্রশ্নের উত্তরই আজকে আমরা পাবো আজকের আলোচনায়। আমাদের যারা আমাদের শুনতে এসেছো ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রী ছাড়া অন্যান্য যারা অতিথি আছেন, এবং আমাদের যিনি বক্তা আজকে, মাননীয় বক্তা শ্রী কৌশিক বল মহাশয়, তাকে আরো একবার সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডক্টর সারদা মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের যে বক্তৃতা আপনারা জানেন, হয়তো অনেকে দেখেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ফিউচার অফ হিউম্যানিটি। এই বিষয়ে বক্তব্য রাখবেন ডক্টর কৌশিক বল। ডক্টর কৌশিক বলের একটু সংক্ষিপ্ত পরিচিতি আমরা দিয়ে দিই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি ফাইবার টেকনোলজি নিয়ে বিটেক করেন এবং পরবর্তীকালে আইআইটি দিল্লি থেকে 2003 সালে টেক্সটাইল টেকনোলজিতে তিনি এমটেক করেন। এবং অত্যন্ত আনন্দের খবর আপনাদের বলি, কলকাতা বিশ্ববিদ্যালয়তেও তিনি স্বর্ণপদক প্রাপ্ত এবং আইআইটি দিল্লি থেকেও তিনি স্বর্ণপদক লাভ করেছেন। তারপরে তিনি আইআইটি দিল্লিতে অধ্যাপক ভি কে কোঠারির তত্ত্বাবধানে টেক্সটাইল টেকনোলজিতে পিএইচডি করেন। তার প্রথম পোস্ট ডক্টরাল ডিগ্রি তিনি করেছেন হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে এবং দ্বিতীয় পোস্ট ডক্টরাল ডিগ্রি তিনি করেছেন চেক রিপাবলিকের টেকনিক্যাল ইউনিভার্সিটি অব লিবেরেক থেকে। এখানে তিনি কিছুদিন অধ্যাপনা করেছেন। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুট অ্যান্ড ফাইবার টেকনোলজিতেও কিছুদিন পড়িয়েছেন। তার সবচেয়ে বড় কথা, তার গবেষণালব্ধ নানা তথ্য দিয়ে যে পেপারগুলো তার পাবলিশ হয়েছে, সারা পৃথিবীর অনেক বড় বড় জার্নালে তার এই পেপারগুলো পাবলিশ হয়েছে। বর্তমানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার। আমরা তাকে অনুরোধ করেছিলাম আমাদের এই বক্তৃতামালায় যাতে তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। বহু মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহী, আমরা সোপানও আগ্রহী, সেই সঙ্গে যারা এখানে আমাদের সঙ্গে যারা আছেন তারা সবাই আগ্রহী, ছাত্রছাত্রীরাও আগ্রহী। আমি অসংখ্য তাকে আবার প্রথমেই ধন্যবাদ জানিয়ে রাখি, তিনি আমাদের এই ছোট একটা জায়গায় তিনি বলতে রাজি হয়েছেন। তার জন্য আমি ডক্টর কৌশিক বলকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করার জন্য। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। প্রথমেই সকলকে নমস্কার জানাচ্ছি, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে এই বিশেষ দিনটিতে শ্রদ্ধেয় শ্রী শচীন বরাপান্ডা মহাশয়ের এই তিথিতে এই যে অনুষ্ঠানটি আপনারা আয়োজন করেছেন, তাতে আমাকে সামিল হওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সোপানের সমস্ত মানুষকেই আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আর আমি যা দেখে বুঝতে পারলাম, আমার এখানে কথা যারা শুনবার জন্য কষ্ট করে অনলাইনে হাজির হয়েছেন, তার মধ্যে আমি দেখতে পেলাম অল্প সময়ের মধ্যে যে বেশ বাচ্চা ছেলেমেয়েরাও সামিল হয়েছে। আবার যেমন ম্যাডাম বললেন, কলেজের স্টুডেন্টরাও নিশ্চয়ই সামিল হয়েছেন, বড়রা তো রয়েইছেন। কাজেই এই যে একটা মিশ্র শ্রোতাবৃন্দ এই কথাগুলো শুনছেন, তাদেরকে একটা ভাষায় এই সমস্ত স্তরের মানুষকে কি করে বোঝাবো জানি না। কাজেই যদি আমার কথার মধ্যে দুর্বোধ্য কিছু কারোর থেকে লাগে, তাহলে তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে রাখছি। যদি কারোর মনে হয় এ বিষয়ে আরো কিছু আমার সাথে আলোচনার প্রয়োজন, তাহলে তারা সরাসরি আমার সাথে ভবিষ্যতে যোগাযোগ করতে পারেন, আমরা আলোচনা করতেই পারি। আর প্রথমেই বলে রাখি, যেমন
সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি প্রথমেই বলে রাখি যে আমি যে বিষয় বলতে এসছি সেই বিষয়ের আমি কোনো বিশেষ মানে এক্সপার্ট নই। হ্যাঁ, আমি একটু পড়াশুনো করেছি এই বিষয়টা নিয়ে, আর নিজে ব্যবহার করে এবং নিজের একটা বলতে পারেন শখে আমি এই বিষয়গুলোর একটু চর্চা করেছি। তো শ্রী দীপক বড়াপান্ডা আমার কর্মক্ষেত্রে সহকর্মী, তো তিনি বলাতে তার মানে নির্দেশ তো অবজ্ঞা করতে পারি না। তো যাই হোক, রাজি হয়েছি। তো আজকে আলোচনা যদি করার সুযোগ হয় তাহলে আশা করছি আমিও কিছু শিখবো, আর যদি আপনারাও কিছু নতুন জিনিস জানতে পারেন তাহলে ভালো। তবে মূলত কাউকে তো একজনকে টার্গেট করে বলতে হয়, যেহেতু ছাত্রছাত্রীরাই হয়তো আজকে এখানে এই ওয়েবিনারে মেজরিটি, তাদের সংখ্যাই বেশি, তাই আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করেই বাকি কথাগুলো মূলত বলবো। তবে সেই কথাগুলো সবই জেনারেল কথাবার্তা, কাজেই যে কেউ সেটা তে অংশগ্রহণ করবেন এই আশা রাখছি। আমি একটা কিছু স্লাইড বানিয়েছি, কিছু ছবি, কিছু তথ্য রয়েছে, সেইগুলো দেখাতে দেখাতে বললে অনেক সময় শুকনো কথায় তো সবটা বোঝা যায় না, কিছু ছবি, কিছু লেখা, এগুলো দেখলে হয়তো সম্যকভাবে একটা ধারণা হবে যে আমি কি বলতে চাইছি বা সেটা আসলে কিরকম হয়। তো সেই কারণে আমি একটা আমার স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, একটু ডেটার সমস্যা হতে পারে আদারওয়াইজ, তাই জন্য। কেমন? আচ্ছা, আপনারা কি প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? একটা স্লাইড কি দেখা যাচ্ছে? পাচ্ছি। আচ্ছা, বেশ। তাহলে আজকে যে আমাদের বিষয় সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব সভ্যতার ভবিষ্যৎ। এর মধ্যে অনেকগুলি বিষয় যুক্ত রয়েছে, এই নামকরণটার মধ্যেই অনেক কিছু যুক্ত রয়েছে। যেমন বুদ্ধিমত্তা, শুধু বুদ্ধিমত্তা নয়, আবার কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে কৃত্রিম ছাড়া অকৃত্রিম কিছু বুদ্ধিমত্তা নিশ্চয়ই থাকবে। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আলোচনার বিষয় হয়, অথচ অকৃত্রিম বুদ্ধিমত্তাটা কি বা বুদ্ধিমত্তা জিনিসটাই কি সেটাই যদি না জানা থাকে, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনাটা সম্পূর্ণ হয় না। তেমনি মানব সভ্যতার ভবিষ্যৎ বলতে গেলে মানব সভ্যতাটা কেমন বা মানব নিজেই কেমন সেটাও একটা প্রশ্ন। সেইটার উত্তর আলোচনার বাইরে রাখলে তার ভবিষ্যৎটুকু নিয়ে আলোচনা হতে পারে না। এবং তারপরে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে বুদ্ধিমত্তা ও মানব এবং বুদ্ধিমত্তা মানব সভ্যতাকে কতটা এগিয়ে দিচ্ছে সেই আলোচনাটাও আলোচনার বাইরে রাখা উচিত হয় না। তাই আজকে আমি যে কথাগুলো আলোচনার মধ্যে আনছি তার সবটাই এই সব কিছুকেই ছুঁয়ে যাবে, কম আর বেশি। এবং এর মধ্যে শুধু বিজ্ঞান বা প্রযুক্তি নয়, এর মধ্যে আমাদের মানুষের যাবতীয় ধ্যান ধারণা, আমাদের কর্মকাণ্ড, আমাদের যাকে আমরা সভ্যতা বলি সেই সভ্যতা বা সভ্যতার নামে অসভ্যতা, সবটাই কিন্তু জড়িত হয়ে যায়। আমরা শুরু করছি বুদ্ধিমত্তা নিয়ে। বুদ্ধিমত্তাটা কি জিনিস? বিভিন্ন লোক এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স যাকে বলে সেটাকে বিভিন্ন ভাবে দেখে এসছেন, বিভিন্ন রকম মত বা ধারণা তারা দিয়ে এসছেন যে কাকে বুদ্ধিমান বলবো, কাকে বলবো না। সময়ের সাথে এই বুদ্ধির ধারণাটাও পাল্টে যায়। আজকে যাকে
খুব বুদ্ধিমান মনে হচ্ছে, যে কাজটা অনেক বুদ্ধিমানের মতন করা হয়েছে বলে মনে হচ্ছে, সেটা কালকে গিয়ে হয়তো বোকামো মনে হতে পারে। আবার উল্টোটাও সত্যি, আজকে যে কাজগুলো বা যে কথাগুলো খুব, বা যে মানুষটাকে বোকা বোকা মনে হচ্ছে, কাল হয়তো দেখা যাবে তার সেই কথাগুলো, তার সেই কাজগুলোই বা সেই মানুষটাই বুদ্ধির সম্পন্ন বলে মনে হচ্ছে। এই যে সময়ের সাথে পাল্টায়, তার কারণ সময়ের সাথে আমরা ধীরে ধীরে এমন অনেক কিছুই জানতে পারি যেগুলো হয়তো আগে জানা ছিল না। অর্থাৎ যেমন যেমন যত তথ্য আমরা জানতে পারবো, তত আমরা ভবিষ্যতে গিয়ে পেছন ফিরে দেখে বুঝতে পারবো যে কোনটা বুদ্ধিসম্পন্ন কাজ হয়েছিল, কোনটা হয়নি। কাজেই এই বুদ্ধিমত্তা আমাদের প্রথমেই ভাবতে হবে যে এটা কোনো স্থির বিষয় নয়, এটা সময়ের সাথে এই বুদ্ধির সংজ্ঞা বা কোনটা বুদ্ধি নয়, এটা পরিবর্তিত হয়। আর এই বুদ্ধিমত্তার মধ্যে তথ্যের অনেকটা যোগসূত্র রয়েছে। কতটা তথ্য আমাদের কাছে আছে, তার সাথে কতটা বুদ্ধি আমরা প্রয়োগ করতে পারবো, দুটোর মধ্যে কোথাও একটা সম্পর্ক আছে। অন্তত অনেক গুণীজন সেই সম্পর্ক খুঁজে বেরিয়েছেন। কেউ কেউ দাবি করেছেন যে হ্যাঁ, খুব গূঢ় এবং সরাসরি সম্পর্ক রয়েছে। এই যে তথ্য, এই তথ্যকে কি করে আমরা বিশ্লেষণ করব, তার উপরেই খানিকটা নির্ভর করছে যে আমরা সেই বিশ্লেষণের পরে যা করব বা যা বলবো, তার মধ্যে আদৌ বুদ্ধির ছাপ থাকছে কি থাকছে না। যদি আমার কাছে তথ্য না থাকে, তাহলে কিন্তু আমার বুদ্ধির কোনো ঠিক ঠিকানা থাকবে না। একটা যুগ ছিল কয়েকশো বছর আগে, যখন ইউরোপ মহাদেশের বহু মানুষ মনে করতেন যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে নয়, পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরে বেড়ায়। তারা যে সবাই পাগল ছিলেন তা নয়, তারা যে সবাই খুব বোকা বোকা কাজ সারা জীবন করতেন তা নয়, কিন্তু এই একটা বিষয়ে তাদের কাছে যথেষ্ট তথ্য ছিল না। ভবিষ্যৎকালে যখন তথ্য কিছু জোগাড় হলো, তখন দেখা গেল কয়েকশো বছরের তথ্যের অভাবে যে অজ্ঞানতায় তারা ডুবেছিলেন, সেই অজ্ঞানতার জড়তা তাদেরকে পেছনে টেনে রেখেছে। তাদের তথ্য এলেও তারা সেই তথ্যটা মানতে চাইছেন না বা তথ্যটাকে নিয়ে ভাবতে চাইছেন না। কিন্তু সময়ের একটা জোরালো ধাক্কায় ক্রমশ তারা বুঝতে পারলেন যে না, এই নতুন তথ্যটাই হচ্ছে সত্যি, এবং অতএব সেই তথ্যের মাধ্যমে তারা মেনে নিলেন বা বুঝতে শুরু করলেন যে না, সূর্য ঘুরছে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে দেখুন যে এই যে কারা বুদ্ধিমান, কারা ঠিক বলছেন, এইটা সময়ের সাথেও যেমন পাল্টালো, তথ্যের কতটা যোগান রয়েছে তার সাথেও কিন্তু বদলানো। এই বুদ্ধিমত্তার মধ্যে তথ্যের একটা যোগাযোগ আছে। মানুষ নিজে দাবি করে তারা প্রাণী জগতে বা এই পুরো বিশ্ব জগতে, অন্তত এই পৃথিবীর মধ্যে, তারাই নাকি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এখন এই দাবিটা আমরা মানুষরা নিজেরাই নিজেদের করেছি। কেন করেছি? তার কারণ অন্যভাবে দেখলে বলা যায় যে শক্তিতে, পেশির শক্তিতে মানুষ তো শ্রেষ্ঠ নয়, মানুষের থেকে শক্তিশালী প্রাণী অনেক রয়েছে। স্পিডে বা গতিতেও মানুষ সবচেয়ে প্রখর নয়, তার থেকেও গতিমান বহু প্রাণী রয়েছেন। তাহলে এই যে নানা রকম ভাবে যেভাবে অন্যান্য প্রাণীরা যুগে যুগে টিকে আছে, হয় শক্তির জোরে, না হলে গতির জোরে, বা কিছু অন্যান্য অসাধারণ সব গুণের জোরে, কেউ কেউ নিজের শরীরের রং পাল্টে ফেলে নানা রকম কাজ করেন। মানুষের কাছে কিন্তু এই ধরনের কোনো ম্যাজিক নেই। মানুষ যেটা বুঝলো, মানুষের মধ্যে যেটা রয়েছে, সেটা হলো মানুষ
তার মাথাটা অনেক বড় শরীরের তুলনায় এবং তার ভিতরে ঘিলুটা অনেকটা আছে, এবং তারা দাবি করলো তার মানে আমি সবচেয়ে বুদ্ধিমান এবং আমি বুদ্ধিতে সবার চেয়ে এগিয়ে বলেই আমি পৃথিবীতে সবার শ্রেষ্ঠ। এইভাবেই মানুষ নিজের বুদ্ধিতে শ্রেষ্ঠত্ব দাবি করে বসলো। এখন সমস্যা হলো মানুষ তো একজন মানুষ নয়, পৃথিবীতে অসংখ্য মানুষ। তো এই অসংখ্য বুদ্ধিমান মানুষদের এত বুদ্ধি যে বুদ্ধিতে এবার লড়াই শুরু হয়ে গেল। এই বুদ্ধিতে লড়াইয়ের কি হাল হয় সেটা আমরা চারিদিকে দেখতে পেয়েছি, ইতিহাসেও দেখেছি, বর্তমানেও দেখছি, দূরে দেখছি, কোথায় ইউক্রেন, কোথায় ইসরায়েল, কোথায় কি সেগুলো সব দেখছি। আবার কোথাও নিজের বাড়ির কাছেও দেখছি, খুব কাছাকাছি আমার দেশে, আমার রাজ্যে, আমার শহরে, সব জায়গায় দেখছি, আমার কাজের জায়গায় দেখছি যে বুদ্ধিতে টক্কর দিয়ে মানুষ কি করে চলেছে। কাজেই একটা জিনিস প্রথমেই পরিষ্কার হয়ে যাওয়া ভালো, যে বুদ্ধি থাকলে যেমন ভালোও করা যায় তেমনি মন্দও করা যায়। বুদ্ধি হলো এমন একটা তলোয়ার যা দুদিক দিয়েই কাটে। বুদ্ধিকে ভালো কাজে লাগালে সে ভালো করে, আর বুদ্ধিকে মন্দ কাজে লাগালে সে মন্দ করে। এই হলো বুদ্ধিমত্তার একটা বিশেষত্ব। এই বুদ্ধিমত্তা থেকে আমরা আসতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তায়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? কৃত্রিম ভাবে কোনো একটি যন্ত্রকে যদি বুদ্ধিমান বানিয়ে দেওয়া যায়, এবার সেই যন্ত্রকে কি করে বুদ্ধিমান বানানো যায় সেটা বলতে গেলে একটা রীতিমতন 1-2 বছরের ডিগ্রি কোর্স চালু করতে হবে। আমি সেই রাস্তায় যেতে চাইছি না, যদি খুব সামান্য কিছু ছুঁয়ে যাব, তার বেশি কিছু বলবো না। আমি খুব যে বেশি জানি তাও নয় অবশ্য, তবে এটুকু বলা যায় যে এই যে কৃত্রিম ভাবে যন্ত্রকে বুদ্ধিমান বানানো হলো, সেটা জানলাম কি করে যে সে বুদ্ধিমান? দেখা গেল সে এমন এমন কাজ করতে পারদর্শী হয়ে উঠলো যেগুলো আমাদের ধারণায় কেবলমাত্র আমরাই, বুদ্ধিমান প্রাণী মানুষরাই করতে পারি বুদ্ধির জোরে। দেখা গেল যন্ত্রকে দিয়েও সেই কাজ করানো যাচ্ছে। সেইখান থেকেই আমরা বা যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃত্রিম যে যান্ত্রিক বুদ্ধিমত্তা যারা তৈরি করলেন, তারা দাবি করলেন এটাই কৃত্রিম বুদ্ধি, এটাই কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং এইভাবেই এই বিষয়টি হয়ে এলো। এখন এটি কি খুব নতুন বিষয়? এই কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে ইংরেজিতে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, ছোট করে বলে এআই, এটা কি একদম নতুন বিষয়? নতুন বিষয় নয়। এই নিয়ে প্রায় 50-এর দশক থেকেই কাজ শুরু হয়েছে। তবে যত দিন গেছে, যত প্রযুক্তির উন্নয়ন ক্রমশ বাড়তে শুরু করেছে, তত আরো দ্রুত বেগে এই নিয়ে গবেষণা হয়েছে, এবং আজকে আমরা যা দেখছি যে জায়গায় পৌঁছে গেছে গত কয়েক বছরের মধ্যে, সেটা অভূতপূর্ব। এই কৃত্রিম বুদ্ধিমত্তার কতগুলো সংজ্ঞা পাওয়া যায়। যেমন একটা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার প্রোগ্রাম যা যন্ত্রকে মানুষের মতো চিন্তা করার এবং কাজ করার ক্ষমতা দেওয়ার ক্ষেত্র তৈরি করে দেয়। এটা একটা সহজ সংজ্ঞা, ঠিক আছে। ইংরেজিতে বলছেন দ্য সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিনস, মানে মেশিন ইন্টেলিজেন্ট হবে। যেমন কম্পিউটার একটা মেশিন, আমরা জানি অনেকেই কম্পিউটার একটা মেশিন, কিন্তু সেই মেশিন দিয়ে এমন অনেক কাজ আমরা অনেক তাড়াতাড়ি করতে পারি, অত তাড়াতাড়ি করতে। এই কম্পিউটারের মাধ্যমেই তৈরি করা হলো এই কৃত্রিম বুদ্ধিমত্তা যন্ত্র, সেই। এবং আজকের দিনে বহু উদাহরণ আছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি এখানে স্লাইডে কিছু লেখা রয়েছে, কিন্তু ক্রমশ আমি এক এক করে বলবো। যেমন আজকে আমরা সবাই তো মোবাইল ফোনটা ইউজ করছি। আজকে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা ইন্টারনেট ইউজ করছি। যারা ইন্টারনেট ইউজ করি তারা গুগল
গুগল সফটওয়্যার দিয়ে গুগলে সার্চ করি, ইন্টারনেটকে সার্চ করি, অর্থাৎ খুঁজে বেড়াই যে কোনো তথ্য। এই যে তথ্য খুঁজে বেড়ানো বা মোবাইল ফোনে ব্যবহার করা, মোবাইল ফোনটা কি করছে, মোবাইল ফোনটা আমার মুখ দেখে অন হয়ে যায়, কখনো বা মোবাইল ফোনটা আমার বুড়ো আঙ্গুলে ছাপ পেলেই, ছোঁয়া পেলেই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কখনো কখনো দেখা যাচ্ছে যে আমি যখন ধরুন কিছু একটা খাবার অর্ডার করতে যাচ্ছি বা একটা জামা অর্ডার করতে যাচ্ছি বা কিছু সার্চ করতে যাচ্ছি, আমি অর্ধেক লিখলেই বাকিটা সে লিখে দিচ্ছে, আমার কাজ করে দিচ্ছে। বা একটা টাইপ করতে গেলে কিছুটা টাইপ করলেই ও বাকি শব্দটা বলে দিচ্ছে। এরকম বহু কাজ সে করছে। আর রোবট, ড্রাইভার ছাড়া নিজেই গাড়ি নিজেকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এইসব তো আধুনিক যুগে নানা রকম নতুন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছেই। এই সব কিছুর পেছনে কিন্তু এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করছে। এবার প্রথমেই বলেছিলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝতে গেলে বুদ্ধিমত্তাটা কি হলো, কিভাবে এলো, বা অকৃত্রিম বুদ্ধিমত্তাটা কিভাবে আসছে সেটা বোঝা দরকার। তো আমাদের বুদ্ধি তো যেটা আমরা এখনো অবধি জেনেছি সেটা আমাদের মাথার ভেতরে মেইনলি কাজ করে, আমাদের যে ঘিলু যেটাকে বলি বাংলায়, হ্যাঁ, বা ব্রেন ইংলিশে যেটাকে বলে, সেই ব্রেনের ভিতরে যে নার্ভ সেলগুলো রয়েছে, স্নায়ু কোষগুলো রয়েছে, সেইগুলো অনেকটা এইরকম দেখতে, এই হলুদ রঙের যেগুলো, এবং একটা কোষ আরেকটা কোষের সাথে জুড়ে থাকে। সেই জুড়ে যাওয়া জায়গাগুলোকে বলে, ইংরেজিতে বলে সাইন্যাপস। এই সাইন্যাপস গুলো জুড়ে জুড়ে একটা একটা কোষ আরেকটা কোষ, তার সাথে আরেকটা কোষ, একটা চেনের মতন তৈরি হয়। এবং এই চেনটা শুধু যে লম্বা একটা চেন, যেরকম শিকল দিয়ে আমরা ব্যাগ বাঁধি, জিনিস বাঁধি, সেরকম চেন শুধু তা নয়। এই যে কোষের এতগুলো শাখা প্রশাখা, এর একটা শাখা যেমন আরেকটা কোষের সাথে যুক্ত হচ্ছে, একটা শাখার সাথে আরেকটা শাখা আবার এদিকে আরেকটা কোষের সাথে যুক্ত হচ্ছে, আরেকটা এদিকে, অর্থাৎ পুরোটা জুড়ে 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 একটা যেন মাকড়সার জালের মতন একটা জাল তৈরি হচ্ছে। শুধু তফাতে এই মাকড়সার জালটা তো শুধু একটা প্লেনের মধ্যে হয়, একটা আর এইটা কিন্তু একটা পুরো ঘিলুটা জুড়ে থাকে, অর্থাৎ 3 ডাইমেনশনে থাকে, চারিদিক দিয়ে থাকে। এই যে আমাদের ব্রেনের যে এই যে গঠনটা, যখন মানুষ ভাবলো যে বুদ্ধিমত্তাটাকে নকল করব, কৃত্রিম বানাবো, যেমন ভাবে মানুষ পুতুল বানায় মানুষকে দেখে, আমরা তেমনি বুদ্ধিটা বানাবো, এই মানুষের ঘিলুটাকে দেখে একটা এমন কিছু বানাবো যে যেটা বুদ্ধিমান হবে। তখন সে এই রকম একটা জালের মতো জিনিস বানালো, যেটার নাম হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। অর্থাৎ এই এই যে একটা কোষের সাথে আরেকটা কোষ সিনাপস দিয়ে যুক্ত হয়ে যাচ্ছে, এই পুরো ঘটনাটাকে, এই জালটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। আর সেই নেটওয়ার্কটাই যখন মানুষ অঙ্ক কষে কম্পিউটারের মাধ্যমে কৃত্রিম ভাবে তৈরি করছে, তখন সেটার নাম দিচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এই নিউরাল নেটওয়ার্কে কি থাকে, একদিকে কিছু ইনপুট লেয়ার থাকে, অর্থাৎ এইখান দিয়ে তাকে কিছু তথ্য দেওয়া হয়। এই নীল গোল জিনিসগুলো হচ্ছে তার মুখ, এদিক দিয়ে তাকে তথ্য ঢোকানো হচ্ছে। আর এই হলুদ গোলটা হচ্ছে তার হাত বা পা, যেখান দিয়ে সে কিছু আউটপুট দিচ্ছে, কিছু কাজ করছে, কিছু জিনিস বলছে, হয়তো এটা তার মুখ। এ দুটো হতে পারে তার কান, সে কিছু শুনছে, আর এটা তার মুখ, সে কিছু বলছে। আর এই মাঝখানে সবুজ গোল যেগুলো রয়েছে, এগুলোকে বলে নোড। এগুলো এক একটা ছোট ছোট কোষের মতন ধরে নেওয়া যাক। এগুলো উপরে লেখা আছে হিডেন লেয়ার, মানে এগুলো সব লুকিয়ে থাকে, এগুলো একটা বাক্সের মধ্যে যেন লুকানো। এর ভিতরে অজস্র অঙ্ক চলছে, সেই অঙ্কগুলো কম্পিউটারের ভেতরে চলছে, আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু কান দিয়ে শোনা বুঝতে পারছি আর মুখ দিয়ে বলাটা বুঝতে পারছি। তার ভেতরে ঠিক যেমন আমাদের ঘিলুর ভেতরটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা মানুষের কান দেখি, মুখ দেখি, তেমনি এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কেরও আমরা শুধু দুটো পাশ দেখতে পাই, একটা দিয়ে ঢুকছে একটা দিয়ে বেরোচ্ছে।
মাঝখানে যে কি ম্যাজিক হচ্ছে আমরা জানি না। এই ছবিতে যেমন দুটো স্তর দেখতে পাচ্ছি, এই সবুজ গোলগুলোর, এগুলোকে এক একটাকে লেয়ার বা স্তর বলছে। এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে তথ্যটা আসছে, ধরা যাক কান দিয়ে যেটা শুনলাম, যে জিনিসটা কান দিয়ে ঢুকলো সেটা যখন এখানে আসছে একটা সিগন্যালের মতো হয়ে আসছে, কম্পিউটারে এটা একটা সংখ্যা হয়ে ঢুকছে। এবার এই যে শুধু এখান থেকে এখানে আসছে তা নয়, এখান থেকে ওপরের দিকেও যাচ্ছে, নিচের দিকেও যাচ্ছে, চারিদিকে যাচ্ছে। আবার এখান থেকে কিছু একটা অঙ্ক কষার পরে সেটা এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, নানা দিকে যাচ্ছে। চাইলে সবকটার থেকে সবকটায় যোগ হতে পারে, এখানে অসংখ্য কাটাকুটি হবে, এগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। এবং ফাইনালি সে কিছু বলছে। এটা দুটো স্তর না হয় এটা অসংখ্য স্তর হতে পারে। যেমন এই ডান দিকের ছবিতে এইখানে এই পুরোটাই হচ্ছে লুকোনো লেয়ার বা স্তর, হিডেন লেয়ার, এবং মাঝখানটা একদম বক্স কেটে দেওয়া হয়েছে, মানে মাঝখানে আরো অজস্র লেয়ার থাকতে পারে। যত বেশি স্তর থাকবে, যত বেশি লেয়ার থাকবে, তত এই নিউরাল নেটওয়ার্ক বা এই মস্তিষ্কটি তত বেশি জটিল হবে। ঠিক যেমন একটি পিঁপড়ের মস্তিষ্ক থেকে একটি ইঁদুরের মস্তিষ্ককে হয়তো কেউ কেউ একটু বেশি উন্নত ভাববেন, আবার একটি ইঁদুরের মস্তিষ্ক থেকে একটি মানুষের মস্তিষ্ককে আরো উন্নত ভাববেন। তেমনি যত জটিলতা বাড়বে তত এইগুলোর আরো বেশি উন্নত মানের কর্মক্ষমতা বা বুদ্ধি তৈরি করবে। এই হলো মূলত কিভাবে আমরা স্বাভাবিক বুদ্ধিমত্তা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে যাচ্ছি। এবারে এই নিয়ে হঠাৎ করে আমরা আলোচনা করছি কেন, হঠাৎ করে কেন চারিদিকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত কথা হচ্ছে? তার কারণ 2022 সালের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর নাগাদ ওপেন এআই বলে একটি সংস্থা, তারা প্রথম এই চ্যাট জিপিটি বলে একটি সফটওয়্যার বাজারে আনলো, এবং সেই সফটওয়্যারটি বাজারে আনলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য। এবং দেখা গেল এত পপুলার হয়ে গেল সেটি। এই চার্টটিতে দেখানো হচ্ছে যে বিভিন্ন পপুলার সফটওয়্যার, যেমন গুগলের অনুবাদ করার যে সফটওয়্যার গুগল ট্রান্সলেট, হ্যাঁ, গাড়ি বুক করার যে উবের, বা গান শোনার স্পটিফাই, হ্যাঁ, বা ছবি শেয়ার করার যে ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট, ভিডিও শেয়ার করার যে টিকটক, এগুলো দেখুন প্রত্যেকের 100 মিলিয়ন মানে প্রায় 10 কোটি ব্যবহারকারী জোগাড় করতে কত মাস লেগেছিল, আর চ্যাট জিপিটির কত মাস লেগেছে? মাত্র 2 মাসে তার 100 মিলিয়ন ব্যবহারকারী তৈরি হয়ে গেছে। তার মানে এটা কত পপুলার হয়ে গেছে। আর পপুলার মানেই ব্যবসা, ব্যবসা মানেই অর্থ, পয়সা, এবং পয়সাই মানুষকে আরো বেশি করে এইদিকে আকৃষ্ট করেছে। এবং এই যে চ্যাট জিপিটি, এটি এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, তবে একটি বিশেষ প্রকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তা, যে কিনা নতুন কিছু সৃষ্টি করতে পারে। অর্থাৎ তাকে সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয় এমন করে যে সে কোনো একটা ব্যবহারকারীর থেকে কোনো একটা হিন্ট পেলে, একটা কিছু পেলে, সে নতুন কিছু জিনিস সৃষ্টি করতে পারে, নতুন শব্দ লিখতে পারে, নতুন ভাষায়, মানে নতুন করে একটা লেখা লিখতে পারে, নতুন শব্দ তৈরি করতে পারে, একটা গান তৈরি করে দিতে পারে, একটা কবিতা লিখে দিতে পারে, একটা ছবি এঁকে দিতে পারে। এই যে জেনারেট করা মানে তৈরি করা, উৎপাদন করা, সৃষ্টি করা, এই জন্য এই ধরনের যে চ্যাট জিপিটি বা এই ধরনের যে অন্যান্য সফটওয়্যার গুলো ডেভেলপ করা হয়েছে, তৈরি করা হয়েছে, এগুলোকে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে, অর্থাৎ সৃষ্টিধর্মী কৃত্রিম বুদ্ধিমত্তা। এরা এতই বুদ্ধি ধরে যেটা মানুষের মতন কবিতাও লিখে দিতে পারে, বা আরো ভালোভাবে, আরো সঠিকভাবে বলতে গেলে, মানুষ কবিতা লিখলে যেভাবে লেখে এরা সেইভাবে লিখতে পারে। এখনো আমরা জানি না সঠিক এরা সেইভাবে ভাবতে পারে কিনা, অর্থাৎ কবির ভাবনা এদের আছে কিনা আমরা জানি না, কিন্তু কবির কবিতা লেখার
যে কায়দাটা এরা জানে এবং সেই কায়দা ব্যবহার করে এরা কবিতা লিখেও ফেলে। আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা, উদাহরণ দেওয়ার আগে আপনাদেরকে কিছু ব্যবহারিক কিছু জিনিস দেখাই, তাহলে বোধহয় সুবিধে হবে। যেমন ধরা যাক আমি গুগলে কিছু সার্চ করছি, আমি কিছু কথা লিখে সার্চ করতে যাব। যেমন ধরুন আমি বলতে চাইছি যে হোয়াট ইজ আর্টিফিশিয়াল, আর কিছু লিখলাম না, আমি শুধু লিখলাম হোয়াট ইজ আর্টিফিশিয়াল। তারপরে ইন্টেলিজেন্স বলে যে শব্দটা, এটা গুগল নিজেই লিখে দিল। এইটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং ও কিন্তু শুধু এইটা লিখলো তা নয়, দেখুন তার নিচে নিচে আরো কত কিছু লিখে দিল, অপশন দিল আমাকে যে হোয়াট ইজ আর্টিফিশিয়াল, এটা তো আমার লেখা। তারপরে হোয়াট ইজ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন সিম্পল ওয়ার্ডস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ওর ভিতরে যে প্রোগ্রামটি রান করছে, চলছে ব্যাকগ্রাউন্ডে, সে এইগুলো অঙ্ক কষে বলে দিচ্ছে যে যখন মানুষ হোয়াট ইজ আর্টিফিশিয়াল অবধি লেখে, তারপরে অধিকাংশ ক্ষেত্রে, অর্থাৎ পরিসংখ্যানগতভাবে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর ডেটাবেস অনুযায়ী, ওর তথ্য অনুযায়ী ইন্টেলিজেন্স শব্দটাই সবচেয়ে বেশি বার লেখা হয়েছে। তাই ও আমি লেখার আগেই ইন্টেলিজেন্সটা লিখে আমার কাজ কমিয়ে দিতে চাইছে। এইটাই হলো এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা এই মেশিন, এই যে কম্পিউটার বা গুগলের মেশিন যে কাজটা করছে বলে, এবং তাকে এটা শেখানো হয়েছে বলে, এই জিনিসটাকে অনেক সময় বলা হয় মেশিন লার্নিং। এইটা বোঝাতে চাইলাম আপনাদেরকে। এবার আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই যে এইটাও করছে। যেমন আমি এখানে দেখাচ্ছি যে আই ওয়ান্ট টু প্লে, তারপরেই ও কিন্তু এরকম অপশন ভাবছে, টেনিস না ভিডিও। ওর কাছে তথ্য আসবে, কিভাবে আসবে? এইভাবে আসবে। যেমন ধরুন লিখে দিলাম দ্য কালার অফ দ্য স্কাই ইজ, তারপরে এই অবধি লেখার পরে ওর কিন্তু ভেতরকার যন্ত্র কাজ করতে শুরু করলো, অসংখ্য তথ্য বিশ্লেষণ করে ও দেখলো যে আজ অবধি যতগুলো এই ধরনের লেখা হয়েছে দ্য কালার অফ দ্য স্কাই ইজ বলে, তার পরবর্তী শব্দটা 91% ক্ষেত্রেই হচ্ছে ব্লু। তাই ও আর আমার অপেক্ষা না রেখে যেই মাত্র আমি লিখবো দ্য কালার অফ দ্য স্কাই ইজ, ও প্রথমেই ব্লু শব্দটা এনে দেবে। এইটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তার নিদর্শন। যে অর্থাৎ যেন মনে হচ্ছে ও অনেক বুদ্ধি ধরে, কিন্তু ওর এই বুদ্ধিটা কিন্তু কোনো বোধ থেকে আসছে না। এই বুদ্ধিটা আসছে অঙ্কের মাধ্যমে এবং স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। এবার বলি, এই যে চ্যাট জিপিটি বা এই যে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের আরো রয়েছে, গুগলের বার্ড বা বর্তমানে যেটার নামকরণ হয়েছে জেমিনাই, এরকম আরো অনেকগুলো রয়েছে। এইগুলো করে আমরা কি কি ধরনের সৃষ্টি করতে পারি, কি কি ধরনের জিনিস আমরা লিখতে পারি। যেমন আমি বার্ডকে বলেছিলাম একটা লিমেরিক লিখে দিতে এআই এর ওপরে, তো সেই লিমেরিকটা লিখে দিয়েছে কবিতার মতন করে। ইন দ্য রিয়ালম অফ বিটস অ্যান্ড বাইটস artificial intelligence ignites with algorithms so grand it can understand human thoughts and delights. এটা ও তৈরি করে দিল, এটা আমি ওকে বলিনি এইগুলো লিখতে, আমি শুধু বলেছি রাইট এ লিমেরিক অন এআই। দেখুন ও কিন্তু একটা কবিতা লিখে দিল। আমি জানি না এরকম ফরমাইশি কবিতা আমাদের নামকরা কবিরাও কথায় কথায় এরকম ভাবে লিখে দিতে পারতেন বা পারবেন কিনা, কিন্তু ও লিখে দিল। তাহলে কবিরা সাবধান। এরপরে দেখি তার সাথে আমি একদিন গল্প করতে লাগলাম। গল্প করতে গিয়ে আমি তাকে বললাম আই পাসড মাই গ্র্যাজুয়েশন এক্সাম টুডে, আমি আজকে আমার গ্র্যাজুয়েশন এক্সাম পাস করেছি। ও দেখুন ঠিক আমার একজন পরিচিতর সাথে বা বাসে যাচ্ছি, পাশের কোনো সহযাত্রীকে যদি আমি এই কথাটা বলি, তাহলে সে যেভাবে আমার সাথে কথোপকথন চালাবে, ও আমার সাথে সেইভাবেই কথোপকথন চালালো। এটাকেই বলে ইংরেজিতে চ্যাটিং। এই চ্যাটটাও আমরা চ্যাট জিপিটি বা গুগল সবার সাথেই করতে পারি।
অর্থাৎ এই কথাগুলো কিন্তু ও লিখে জানাচ্ছে, ও সৃষ্টি করছে, আমি ওকে শেখাইনি, অন্য কেউ শিখিয়েছে, ও তার মাধ্যমে এগুলো আমাকে বলে যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে যেন আমি কোনো মানুষের সাথেই কথা বলছি। আমি গুগল বার্ডকে বললাম, এই কথাগুলো লিখে দিলাম যে আমি দুদিনের এক রাতের জন্য দিল্লি বেড়াতে যাব, আমি সেখানে কিছু ঐতিহাসিক জায়গা দেখতে চাই, আমি আইআইটি দিল্লিতেও ঘুরতে চাই, এবং আমি ট্রেনে এতটার সময় পৌঁছবো এবং আমি প্লেনে এতটার সময় ফিরবো, আমি থাকবো আইআইটি দিল্লির গেস্ট হাউসে, এবং আমি পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস, ট্রাম, মেট্রো ইত্যাদি ব্যবহার করে দিল্লি ঘুরতে চাই, এবং আমি কিছু বাঙালি রেস্টুরেন্টে গিয়েও খাবার খেতে চাই। তাহলে আমার একটা ট্রাভেলের প্ল্যান, বেড়ানোর প্ল্যান তুমি ছকে দাও। সাথে সাথে ও কয়েক সেকেন্ডের মধ্যে এই প্ল্যানটি ছকে দিল। অর্থাৎ আমাকে ভবিষ্যতে আর ট্রাভেল এজেন্টের কাছেও যেতে হবে না ট্রাভেল প্ল্যান করার জন্য, আমাকে এই বাড়িতে বসে বানিয়ে দিচ্ছে সবকিছু। আমি ওকে বানিয়ে বানিয়ে একটা চিঠি লিখতে বললাম যে আমি একটা সোনির খুব দামি টিভি কিনেছি ভুলভাল বিকিনি ট্রেডিং কোম্পানি থেকে, এবং তার ইনভয়েস নাম্বার হলো ফেক 0000। আমি তাকে এত লক্ষ টাকা দিয়েছি ক্যাশে, কিন্তু তারপরে দেখছি যে ভুলভাল জিনিস আমাকে সাপ্লাই করেছে, তাহলে তুমি একটা রিফান্ডের জন্য চিঠি লিখে দাও। দেখলাম মুহূর্তের মধ্যে সেই চিঠিটা সুন্দরভাবে লিখে দিল। আমি নিজেও এত ভালো চিঠি লিখতে পারবো কিনা জানি না। তাহলে দেখুন আমাকেও কত রকম ভাবে সাহায্যও করছে। আমি হয়তো আমার ইংরেজি দক্ষতা হয়তো অত ভালো নয়, আমি যদি এই কথাগুলোই ওকে বাংলায় লিখে বলতাম তুমি ইংরেজিতে এবার চিঠিটা লিখে দাও, ও কিন্তু এই চিঠিটাই লিখে দিত। তাহলে আমার কাজও কত সহজ করে দিচ্ছে। আমার ইংরেজি না জানাটাও আজকের দিনে আমার আর কোনো সমস্যা নয়। অর্থাৎ আমাদের গ্রামে প্রত্যন্ত জায়গায় যারা বাংলা মাধ্যমে বা তাদের মাতৃভাষায় পড়াশুনো করেছেন, যারা ইংরেজিতে অত দক্ষ নয়, আজকের দিনে কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তারা তাদের সেই ইংরেজিতে অতটা দক্ষ না হওয়াটা পুষিয়ে দিতে পারেন। খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এটা তো একটা কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যন্ত ভালো দিক, তাই নয় কি? আমি যারা কম্পিউটারে প্রোগ্রাম করে বিভিন্ন ভাষায় লেখে, C++ এবং জাভা, পাইথন এরকম, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই চ্যাট জিপিটি বা গুগল এরা সব সেই কম্পিউটার কোডগুলোও লিখে দিচ্ছে। আমি পরীক্ষা করার জন্য তাকে কিছু কাজ দিয়েছিলাম, দেখলাম সুন্দর লিখে দিল, অসাধারণ। কিন্তু এর খারাপ দিক হলো যারা নবীন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা সাবধান, তাদের আর কোড লিখে চাকরি হওয়ার সুযোগ কমে যাবে। কেন, সে কাজ তো যন্ত্রই করে দিচ্ছে, তাদের আর প্রয়োজন হবে না। এরপরে আমি তাকে বললাম দেখি তুমি কেমন ছবি আঁকো। তাকে বললাম মোনালিসা, যেটা পৃথিবীর একটি বিশ্বখ্যাত একটি ছবি, প্যারিসের লুভর মিউজিয়ামে রাখা আছে। আমি তাকে বললাম যে একটি মোনালিসা আঁকো পেন্সিল স্কেচ করার মতন করে। ও এই ছবিটি তৈরি করে দিল। আবার তাকেই বললাম ওই মোনালিসাটা একটু কার্টুনের মতন করে এঁকে দেখাও, ও আবার এই ছবিটা এঁকে দিল। আরো মজা করার জন্য ওকে বললাম ভ্যান গগ বলে একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী, চিত্রকর ছিলেন, তিনি এই যে নেপথ্যে যে ছবিটি দেখা যাচ্ছে এটি তার একটি বিখ্যাত আঁকা ছবি। আমি তাকে বললাম যে এমন একটা ছবি আঁকো যেটা মনে হচ্ছে ভ্যান গগ একটি এআই কে আঁকছেন তার ছবির ওপরে, আর এআই তার ছবি থেকে বেরিয়ে এসে, ক্যানভাস থেকে বেরিয়ে এসে তার মাথাকে ছুঁচ্ছে আশীর্বাদের মতন করে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে ঠিক সেই ছবিটা এঁকে দিল। এটি পুরোপুরি কম্পিউটার জেনারেটেড, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। তো দেখুন কিরকম উন্নতি হয়ে গেছে এই সাবজেক্টটা। রিসার্চে কৃত্রিম বুদ্ধিমত্তার নানা রকম প্রয়োগ দেখতে পাচ্ছি, নানা রকম মানে ডেডিকেটেড সফটওয়্যার তৈরি হয়েছে। যেমন একটা উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, চ্যাট পিডিএফ। অর্থাৎ এই সফটওয়্যারকে আপনি যে কোনো পিডিএফ ফাইল যদি দিয়ে দেন, আপলোড করে দেন, করে দেওয়ার পরে যত বড়ই হোক সেটা 1000 পাতার, 4000 পাতার, তারপরে যদি ওই ডকুমেন্টটা থেকে আপনি ওকে যা কিছু প্রশ্ন করবেন ও তার সরাসরি উত্তর দিয়ে দেবে। অর্থাৎ আপনার পুরো ডকুমেন্টটা না পড়লেও হবে। ধরুন ভারতের সংবিধানের একটা পিডিএফ কপি আপনি যদি তাকে আপলোড করে দিয়ে
সংবিধান সম্বন্ধে নানা প্রশ্ন করেন, ও আপনাকে তার উত্তর দেবে। এতে রিসার্চটা অনেক ত্বরান্বিত হবে, অনেক সহজ হয়ে যাবে। কিন্তু তাতে কি রিসার্চাররা ফাঁকিবাজ হয়ে যাবেন, সেটা একটা অন্য প্রশ্ন। আরো অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন রয়েছে, প্রয়োগ রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ম্যাডাম যেটা বলছিলেন কলেজে বা ইনস্টিটিউশনে যেগুলো হচ্ছে, সেরকম ইউনিভার্সিটি স্তরের জন্য আমি কিছু পয়েন্ট লিখেছি যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কি কি ভালো প্রয়োগ হতে পারে। যেমন পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ ক্লাসের প্রতিটি ছাত্র তো শেখার ক্ষমতা একরকম হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে আমরা প্রতিটি ছাত্রছাত্রীকে তার মতন করে শিখিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছি। যে কাজগুলো রিপিটেটিভ, বারবার করতে হয়, একই কাজ বারবার করতে হয়, যেমন মনে করুন রোল নাম্বার, রোল কল করা বা এই ধরনের কাজ, সেগুলো এআই ইউজ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করে নেওয়া যায়। তাতে সময় বাঁচে, পরিশ্রম বাঁচে। স্টুডেন্টদের সাপোর্ট করা যায় নানা রকম ভাবে, অর্থাৎ স্টুডেন্টরা বারবার গিয়ে কোনো টিচারকে বা প্রিন্সিপালকে বা ইউনিভার্সিটির কোনো অফিসারকে গিয়ে বারবার একই প্রশ্ন বিভিন্ন স্টুডেন্ট এসে করার বদলে আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটা চ্যাটবট তৈরি করে দিই, যে স্টুডেন্টরা নিজের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকেই তাকে সেই সব প্রশ্ন করবে, আর সেই কৃত্রিম বুদ্ধিমত্তার যে চ্যাটবট বা ভার্চুয়াল রোবট, সে তাকে সেই সব উত্তর দিয়ে দেবে, তাহলে স্টুডেন্টদের সাপোর্ট পেতে সুবিধা হবে, অ্যাক্সেসিবিলিটি বাড়বে। আমি আগেই বললাম যে অনেক সময় যেরকম হয় যে একটি কলেজে বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা পড়তে আসে, স্কুলে পড়তে আসে, অনেকের হয়তো দেখা যাবে মানে ইংরেজিতে অত দক্ষতা নেই, অনেকে বাংলা ভালো বোঝে না, অনেকে হয়তো তার মাতৃভাষাটাই ভালো বোঝে আর কিছু বোঝে না, কিন্তু ক্লাসে যে বই পড়ানো হচ্ছে, যে সাবজেক্ট শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন, সেটা হয়তো ইংরেজিতে পড়াচ্ছেন বা বাংলায় পড়াচ্ছেন। কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এই ভাষার ব্যবধানটা ঘুচে যেতে পারে, কেননা আমরা দেখলাম যে তাকে যে ভাষাতেই লিখতে বলবো সে সেই ভাষাতেই লিখবে। হ্যাঁ, তো আমি একটি উদাহরণ দেখাতে পারি যারা কখনো ব্যবহার করেনি তাদের জন্যই, যে কিভাবে এই কাজটি করা যায়। আমি একটি গুগলের যে জেমিনাই বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারটি আছে, তাকে যদি বলি যে রাইট আ পোয়েম অন এডুকেশন ইন বেঙ্গলি, it should be 10 lines only. দেখা যাক ও কি করে। দেখা গেল ও আমার কথা পুরোপুরি এই ক্ষেত্রে মানলো না, ও 8 লাইনের একটা কবিতা লিখে দিল, 10 লাইন লিখলো না, কিন্তু লিখলো। আবার ও আমাকে আরো অপশন দিল, ও অনেকগুলো কবিতা তৈরি করে দিল। এইখানে এটি বোধহয় 10 লাইনেরই লিখেছে, এটি আবার আরো কম, তাহলে আমি 10 লাইনের কবিতা চাইলে এইটিকে নেব। জ্ঞানের দ্বীপ জেলে দেয়, দেখুন বাংলায় লেখা, অর্থাৎ বাংলায় পেয়ে গেলাম। এইরকম ভাবে আমি একটা ভাষা থেকে আরেকটা ভাষায় উত্তর পেতে পারি। এটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটা প্রয়োগ, যেটাকে আমরা বলছি এনহ্যান্সড অ্যাক্সেসিবিলিটি। এবারে আরো কারিকুলাম ডিজাইন, নিউ রিসার্চ অপরচুনিটি, এগুলো নিয়ে বলতে একটা গোটা প্রেজেন্টেশন লেগে যাবে, আমি ভিতরে ঢুকছি না অত। হসপিটালে, চিকিৎসা ব্যবস্থাতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা বিপ্লব আনতে চলেছে, অন্তত আমাদেরকে তাই বলা হচ্ছে, যে বিভিন্ন ভাবে হাসপাতালে রোবোটিক্স ইউজ করে, এআই ইউজ করে এই যে ডায়াগনোসিস করা, যে ধরুন আপনার ব্লাড টেস্ট রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট দেখে আপনার রোগটি শনাক্ত করা, দেখা যাচ্ছে ডাক্তাররা যেরকম দক্ষতার সাথে করেন, আজকাল এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেই কাজটি করা যাচ্ছে, ডাক্তার লাগছে না।
বা ধরুন এই যে জ্বর হলে কি ওষুধ খাবো, এই ধরনের সাধারণ প্রশ্নের উত্তরগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই দিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, খরচ কমছে। একজন ডাক্তারের ফিস যতটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিস তার থেকে কম। এরকম অনেকগুলো বেনিফিট আমরা দেখতে পাচ্ছি। মেডিকেল রিসার্চ, বায়োসায়েন্সেও বিপ্লব আনতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারা অলরেডি জেনেটিক মডিফিকেশন, অর্থাৎ জিনকে কিভাবে চেঞ্জ করলে আর উন্নত মানের জিন তৈরি করা যায়, সেই উন্নত মানের জিন ব্যবহার করে উন্নত মানের ফসল, উন্নত মানের ওষুধ ইত্যাদি তৈরি করা যাবে। বহু দুরারোগ্য ব্যাধির চিকিৎসার ব্যবস্থা করা যাবে। এই ধরনের রিসার্চ যেগুলো মানুষের পক্ষে কম্পিউটার ব্যবহার করেও সঠিক সময় করা সম্ভব হচ্ছিল না, দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটাকে খুব সহজেই করে ফেলছে। এরকম ভাবে লিগাল প্রফেশন, আইনে আদালতের ব্যাপারেও কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু বিশালভাবে চলে আসছে। আজকাল আর আপনাকে ওই অ্যাডভোকেট, উকিলের মাধ্যমেই আপনার কেস লিখতে হবে, সমস্ত ডকুমেন্টেশন তৈরি করতে হবে, কোনো প্রয়োজন হচ্ছে না। বা ধরুন কনসাল্ট করবেন, আলোচনা করবেন যে আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি চাইছি এটা নিয়ে আদালতে একটা মামলা করা যায় কিনা। আপনি সেই আলোচনাটা কোনো আইনজীবীর সাথে না করে এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে করলে সেই আপনাকে করা যায় কি যায় না তার উত্তর দিয়ে দেবে। বিভিন্ন নিয়ম কানুন সব তার মুখস্থ হয়ে রয়েছে। তাহলে এক যেন সর্বজ্ঞানী আলবার্ট আইনস্টাইন টাইপের, সে আপনাকে সবই বুদ্ধি দিচ্ছে, আপনাকে কোথাও দৌড়ে যেতে হচ্ছে না। ফিনান্স, হ্যাঁ, অর্থ ব্যবস্থার মধ্যেও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হচ্ছে। এই দিয়ে আপনারা জালিয়াতি আটকানোর ব্যবস্থা হচ্ছে, রিস্ক অ্যাসেস করা যাচ্ছে, যারা শেয়ারে টাকা খাটান তাদের সুবিধে হচ্ছে। হ্যাঁ, এরকম নানা রকমের ডিসিশন মেকিং এ সাহায্য হচ্ছে। ঠিক আছে, আগে যেগুলো খুব বেশি অর্থবানরাই ব্যবহার করতে পারতেন, এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সহজলভ্যতার কারণে সেটি সাধারণ লোকও ব্যবহার করতে পারবে। সেটা কি বলছে, ডেমোক্রেটাইজেশন অফ ফিনান্স। হ্যাঁ, তেমনি ম্যানুফ্যাকচারিং অর্থাৎ উৎপাদন ক্ষেত্রেও দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে অনেক উন্নতি হচ্ছে, তার গুণমান বাড়ছে, তার মেইনটেনেন্স করতে সুবিধে হচ্ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে, এফিসিয়েন্সি বাড়ছে, রোবট ব্যবহার করে ম্যানুফ্যাকচার করা যাচ্ছে, উৎপাদন করা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ভালো ভালো অনেক কিছু হচ্ছে, বলতে গেলে একটা রাত কম পড়ে যাবে, কিন্তু আমাদের এই আজকের আলোচনাটিকে সংক্ষিপ্ত করার কারণে আমি আর গেলাম না। এরপরে বলি, এই যে ভালো দিকগুলো ছাড়া বেশ কিছু খারাপ দিক আছে। আমি অলরেডি কয়েকবার সাবধান সাবধান বলেছি, কেমন? হ্যাঁ, সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে আজকে অনেকে ভাবছেন সেটা হলো চাকরির কি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি এসে যায় এবং যেভাবে তারা বলছি বিভিন্ন কর্মক্ষেত্রে তারা অনেক বেশি এফিশিয়েন্ট, অনেক বেশি দক্ষ, অনেক তাড়াতাড়ি কাজ করে, অনেক সস্তায় কাজ করে, তাহলে সেই জায়গায় মানুষ কি কাজ করবে না? অলরেডি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই প্রশ্নটা বিরাট হয়ে দেখা দিয়েছে, এবং আরো যেই ক্ষেত্রগুলোতে এই সমস্যাটা খুব শিগগিরই বড় হয়ে দেখা দেবে বলে অনেকে অনুমান করছেন। তার মধ্যে একটি হলো শিক্ষা ক্ষেত্র, একটি হলো আইনের ক্ষেত্র, আদালতের ক্ষেত্র, একটি হলো চিকিৎসার ক্ষেত্র। এরকম অনেকগুলি ক্ষেত্র আছে যেখানে অনেক ট্র্যাডিশনাল যে চাকরি, যেগুলো গতানুগতিক চাকরি, সেগুলো কিন্তু আর মানুষের প্রয়োজন হবে না, সেগুলো চেঞ্জ হয়ে যাবে। সেই জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ হবে, ভার্চুয়াল রোবট বা রোবটরা সেই কাজগুলো করবে। তাহলে বহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু কর্মহীন হয়ে যাবে। বিশেষ করে এমন সব কাজ, যেই কাজগুলো আসলে একই কাজ বারবার রিপিট করে যাওয়ার মতন কাজ, খুব একটা নতুনত্বের কাজ নয় যে ধরনের কাজগুলো, অর্থাৎ যেমন একই সিলেবাস ফলো করে একই জিনিস পড়িয়ে যাওয়া প্রতি বছর, ব্যাচের পর ব্যাচ একই ভাবে পড়িয়ে যাওয়া, হ্যাঁ, একই প্রশ্নের একই উত্তর দিয়ে যাওয়া, বা একই বিষয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়ে যাওয়া। এই যে বিশেষ করে যে এই যে আমরা যারা কাস্টমার কেয়ার বা এই যে যারা এনকোয়ারিতে বসেন, তাদের চাকরির তো একবারে সর্বনাশ হওয়ার উপক্রম হয়ে এসছে। হয়তো আগামী 2-3 বছরেই তাদের চাকরি দিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তো এই ধরনের বহু ক্ষেত্র রয়েছে যেখানে কিন্তু
এই যে এটাকে বলে জব ডিসপ্লেসমেন্ট বা জব লস, সেটা হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ। এখানে দুটো ছবির মাধ্যমে আমি বোঝাতে চাইছি। এমনকি এই যে ওলা উবের জাতীয় গাড়ি, সেই গাড়িতে যে ড্রাইভাররা চালান তাদের চাকরি চলে যেতে পারে, কেননা এখন সেলফ ড্রাইভিং বা মানে ড্রাইভার বিহীন গাড়ি তৈরি করা শুরু হয়ে গেছে। আমাদের দেশে এখনো সেভাবে আসেনি, কিন্তু বিদেশে চলছে। সেটা আরো উন্নতির হবে এবং সেগুলো সবই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে চলে এবং তাতে মানুষের চাকরি যাবে। এমনকি এই যে আজকাল অনলাইনে মোবাইলের মাধ্যমে খাবার অর্ডার করা হয়, জোম্যাটো সুইগি আমাদের এখানে চলে, সেই কাজগুলো বা আমাজন যে ডেলিভারি দেয়, অনলাইনে জিনিসপত্র অর্ডার করে কেনা যাচ্ছে, সেই ডেলিভারির চাকরিগুলোও কিন্তু চলে যাবে। তার কারণ এই যে ড্রোন, এই যে রোবট, এরাই কিন্তু জিনিস একদম সঠিকভাবে নিপুণভাবে আপনার দরজায় এসে দিয়ে যাবে, হ্যাঁ, আপনার হাতে এসে দিয়ে যাবে। তার জন্য মানুষকে কাজে লাগাতে হবে না। তাহলে কত মানুষ যারা বাইকে করে ঘুরছেন, এসব কাজ করছেন, তাদের চাকরি চলে যাবে, ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এটা একটা বিপজ্জনক দিক কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু তাই বলে সব চাকরি কি চলে যাবে? সব চাকরি কিন্তু যাবে না। যেগুলো আমি বারবার বলছি, যেগুলোর জন্য বিশাল কোনো অভিনব আইডিয়া বা উৎপাদন ক্ষমতার দরকার হয় না, সেই ধরনের চাকরিগুলোই যাবে। হ্যাঁ, যেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মানুষের চিন্তা ভাবনার কন্ট্রিবিউশন আছে, বোঝার দরকার আছে, সুপারভিশনের দরকার আছে, সেগুলো কিন্তু খুব শিগগিরই, অন্তত আগামী বেশ কয়েক বছরের মধ্যে যাওয়ার কোনো সম্ভাবনা এখনো অবধি দেখা যায়নি। কিন্তু যারা একদম লোয়ার লেভেলে কাজ করেন বা যারা একদম রিপিটেটিভ কাজ করেন, যারা একদম রুটিন কাজ করেন, যারা সিলেবাস ভিত্তিক কাজ করেন, তাদের কিন্তু অনেক রকমের সংকট দেখা দিতে পারে। আচ্ছা, এটা তো গেল খুব বিপদের দিক। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা এলে তো শুধু সর্বনাশই হতে পারে তা নয়, কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কিন্তু অনেক নতুন চাকরির সুযোগও তৈরি হবে। কেমন? যেমন ধরুন, আপনাদের একটা উদাহরণ দিলে বুঝবেন কি রকমের কাজ হতে পারে, ভবিষ্যৎটা ঠিক কিরকম। ধরুন, আমি একে জিজ্ঞাসা করলাম, আমি জানতে চাইছি যে একটি জলের ফোঁটা আর আরেকটি জলের ফোঁটা কিভাবে মিশে যায়। বা ধরুন আমি জানতে চাইছি লাল আর নীল রংকে মেশালে কি রং তৈরি হয়। আমাদের নিজেদের ধারণা যে বেগুনি রং হবে লাল আর নীল মেশালে। আচ্ছা, তাহলে আমি এই কথাটা কিভাবে জানতে পারি? আমি ওকে জানতে চাইতে পারি যে হাউ ইজ ভায়োলেট, না, বা আমি বলি what happens when red and blue colors are mixed। এই প্রশ্নটা করতে পারি। ও বলছে পার্পল কালার হবে। এই এত বড় একটা উত্তর দিল। ও আরো অনেক হাবিজাবি উত্তর দিল, আমি এত কথা পড়তে চাই না, কিন্তু ও মোটামুটি একটা উত্তর দিল, পার্পল হবে। এবার আমি যদি ওকে এই প্রশ্নটা না করে এরকম একটা প্রশ্ন করতাম, হাউ ক্যান আই মেক পার্পল কালার, তাহলে দেখি কি বলে। ও আমাকে দুটো পথ বলছে। এবার দেখুন, আমি জানতে চাইছিলাম যে লাল আর নীল মেশালে পার্পল কালার হয় কিনা বা কি কালার হয়। ও তার একটা উত্তর দিল। আবার আমি বললাম পার্পল কালারটা কি করে হয়। ও বলল লাল আর নীল মেশাতে হবে, অথবা এই যে প্রিমেড পার্পল, এটাও করতে পারেন। অর্থাৎ যেটা বোঝাতে চাইলাম যে একই ধরনের বা কাছাকাছি তথ্য আমি ওর কাছে কিভাবে জানতে চাইছি তার উপরে নির্ভর করে ও আমাকে কি জানাচ্ছে। এই যে কি জানতে চাইছি, এটাকে ইংরেজিতে ওরা নাম দিয়েছেন প্রম্পট, PROMPT, প্রম্পট। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে একটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, যেটাতে প্রচুর চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে কোনো নির্দিষ্ট তথ্য সম্বন্ধে জ্ঞান বা তথ্য পেতে গেলে তাকে কি ধরনের প্রশ্ন করতে হবে, কি ধরনের ইনপুট দিতে হবে, সেইটা ডিজাইন করা।
এটা কিন্তু সহজ কথা নয়। আপনারা যদি কেউ এই ধরনের জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন তাহলেই বুঝবেন যে ও এক্স্যাক্টলি কেমন জিনিস দেখাচ্ছে বা দিচ্ছে, সেটা নির্ভর করে আপনি ওর কাছে এক্স্যাক্টলি কি জিনিস চাইছেন তার উপরে, এবং সেইটাকে ঠিক মতন লিখতে পারা বা ইনপুট তৈরি করে দেওয়া, এটাও একটা বড় দক্ষতা। এবং এই স্কিলটাকেই বলছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এবং অলরেডি বিভিন্ন আধুনিক বিশ্ববিদ্যালয় বা কলেজে এই ধরনের স্কিল শেখানোর কোর্স শুরু হয়ে গেছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এবং বলা হচ্ছে ঠিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেমন একটা সময় ছিল, আমি যখন প্রথম কলকাতা থেকে দিল্লিতে পড়াশোনা করতে গেছিলাম তখন এরকম একটা সময় ছিল, আজ থেকে 23-24 বছর আগে, যে তখন কারোর ইমেল আইডি থাকলেই সফটওয়্যারে তার চাকরি হয়ে যেত। ইন্টারভিউতে একটাই প্রশ্ন করতে, ইমেল আইডি আছে? যদি বলা হতো হ্যাঁ, তাহলে বলতো লিখে দেখাও, লিখতে পারলেই তার চাকরি হয়ে যেত। তো এখন তেমনি লোককে প্রশ্ন করা হবে হয়তো যে তুমি প্রম্পট লিখতে জানো, লিখে দেখাও তো, এইটা পেতে গেলে আমাকে কি লিখতে হবে, যে উত্তর দেবে তার চাকরি হয়ে যাবে। তো এইরকম একটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনারা মনে করে দেখুন, যারা বয়স্ক তারা বুঝতে পারবেন, যখন কম্পিউটারের প্রচলন হলো, সহজলভ্য হলো, আগে তো কম্পিউটার ছিল একটা ঘরের মতন বড় সাইজের, তারপর যখন টেবিল টপ হলো, একটা ডেস্কটপ পিসি তৈরি হলো, এবং সেটা সহজলভ্য হলো, সস্তা হলো, একটু মানুষের মানে সাধ্যের মধ্যে এলো, তখন আমাদের চাকরি চলে গেল বলে একটা হাহাকার তৈরি হয়েছিল। কিন্তু আজকে দেখুন, আমরা সবাই চাকরি করছি এবং কম্পিউটার ব্যবহার করেই চাকরি করছি, এবং যারা কম্পিউটার ব্যবহার করে চাকরি করছে তারাই বেশি ভালো কাজ করছে। তেমনি এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিভিন্ন মাধ্যমগুলো এসছে, সেগুলোকেও আমরা যদি আতঙ্কে বলি এগুলো শুধুই ক্ষতি করবে, শিখবো না, তাহলে কিন্তু হবে না। আমাদের শিখতে হবে, এবং শিখে যেখানে তার পজিটিভ সুযোগ আছে সেইগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। এটাই হলো আসলে সার্ভাইভ করার একটা পথ। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি একদিন মানুষের বুদ্ধিকেও ছাড়িয়ে যাবে। আসুন দেখা যাক। ছিলাম যে এরকম নিউরাল নেটওয়ার্কে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো কানেকশন আছে, ইত্যাদি ইত্যাদি। এরকম আরেকটি এই ধরনের অ্যানালগাস একটা টার্ম হচ্ছে প্যারামিটার। কত প্যারামিটার, অর্থাৎ এদের যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংটা কত ডিটেলসে দেওয়া হয়েছে, কত জিনিস এদেরকে শেখানো হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, কত প্রসেস এরা করতে পারে একটা নির্দিষ্ট সময়ে, সেই ক্ষমতাটা দেখুন সাথে কিভাবে বেড়েছে। এইখানে এই গ্রাফটি এক্স অ্যাক্সিসে সমান্তরাল ভাবে যেটা গেছে সেটা হচ্ছে সালগুলো 2018 থেকে 23 অব্দি এখানে দেখানো হচ্ছে। এবং এই বিভিন্ন সফটওয়্যার, প্রথমে এলো জিপিটি, তারপর জিপিটি 2, তারপরে জিপিটি 3, হ্যাঁ, তারপরে এলো জিপিটি 4, এখন এলো 2023-এ। দেখুন এই প্যারামিটারের সংখ্যা কিভাবে বেড়েছে, 10 টু দি পাওয়ার 8, কোনো অসম্ভব বেশি। দেখুন কিন্তু ক্রমশ যেন মনে হচ্ছে এই সংখ্যাটা, দেখুন এইখানে যত তাড়াতাড়ি বাড়ছিল এখানে কিন্তু অত তাড়াতাড়ি বাড়েনি। এবার এর তুলনায় ভাবুন তো আমাদের ব্রেনের এই প্যারামিটারের সংখ্যা কত। এই দেখুন, পিঁপড়ের ব্রেন হচ্ছে এইখানে, ইঁদুরের ব্রেন এখানে, আর মানুষের ব্রেন দেখুন। তার মানে এখনো এই চ্যাট জিপিটি 4 মানুষের ব্রেনের কাছাকাছি পৌঁছতে পারেনি, এবং যেভাবে সে ঢলে পড়ছে তাতে এখানে কত বছরে পৌঁছবে এখনো জানা নেই। এবারে আসি, কত শব্দ ভেতরে ভেতরে প্রসেস করে। ওই যে দেখালাম একটা ছবিতে যে ও কিভাবে শব্দগুলোকে নিয়ে প্রসেস করে। এই যে আমি একটা কিছু লেখার পরেও এতগুলো শব্দের অপশন ভেতরে ভেতরে দেখে নেয়, কোনটার কত প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটি কোনটার কত বেশি, এবং তারপরের শব্দটা করে। তাহলে এরকমও একটা নির্দিষ্ট সময়ে কত বেশি শব্দ ও প্রসেস করে সেইটার গ্রাফটা দেখুন। সেইটা কিন্তু বাড়ছে, বাড়তে বাড়তে দেখুন আমরা যত জীবনে যত শব্দ পড়ি বা শুনি সেটা কোথায় আরো শুরু কোথায় করেছিল, ইংলিশ উইকিপিডিয়ার ওপর দিয়ে শুরু করেছিল, সে তো করবেই, কেননা ওকে তো এই সমস্ত কিছু শিখিয়ে তবে তৈরি করা হয়েছিল। এবং আজ অবধি যত মানুষের সৃষ্টি করা টেক্সট রয়েছে
GPT-4 অলরেডি তার কাছাকাছি চলে গেছে, এটা ছাড়িয়ে যাবে। অর্থাৎ খুব শিগগিরই এমন দিন আসবে যখন দেখা যাবে জিপিটি বা এই ধরনের যে জেনারেটিভ ইন্টেলিজেন্স গুলো তৈরি হচ্ছে, তারা মানুষকে ছাপিয়ে আরো নতুন নতুন জিনিস লিখতে শুরু করছে। নতুন মানে রামায়ণ মহাভারতের পরে হয়তো আরো নতুন কিছু সৃষ্টি করে দেবে। এই সম্ভাবনা কিন্তু সত্যিকারের দেখা যাচ্ছে। এবার দেখি সেটা করতে গেলে আমাদেরকে কি খরচ করতে হচ্ছে। দেখুন খরচের হিসেবটা, এদেরকে শুধু ট্রেনিং দিতে কত খরচ হয়, এটা আমেরিকান ডলারে তার দামের হিসেব। তার মানে এটি করা খুব সহজ নয়, আপনি আমি করতে পারবো না। করতে পারবে একমাত্র বিরাট কোনো কর্পোরেট, গুগলের মতন, অথবা কোনো বড় বড় দেশ, আমেরিকা, ইউরোপের বড় বড় দেশ, চায়না ইত্যাদি। আমার আপনার মতন লোক এদেরকে নিয়ে কাজ করতে পারবে না। এর একটা অন্য দিকও আছে, খারাপ দিক, যে এই যে এই সফটওয়্যার গুলো রান করে, এতে প্রচুর কম্পিউটার পাওয়ার লাগে এবং তাতে প্রচুর এনার্জি খরচ হয়, বিদ্যুৎ খরচ হয়। এবং সেই খরচের পরিমাণটা দেখুন, গুগল সার্চ করতে যদি এইটুকু খরচ হয়, তাহলে এই যে এআই ইউজ করে আমরা যে গুগল সার্চ করি তাতে এত খরচ হয়। অর্থাৎ আগামী দিনে এই এই এনার্জি কস্ট বাড়বে, এনার্জির খরচ বাড়বে, তাতে প্রকৃতি কিন্তু এফেক্টেড হবে। অর্থাৎ এর একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও দেখা দেবে। এটাও কিন্তু একটা খারাপ দিকের মধ্যেই পড়ে। দেখুন অলরেডি সেই নিয়ে কাজ হয়েছে, এইসব তথ্য বাজারে পাওয়া যায় এবং তাতে দেখা যাচ্ছে যে একটা টেক্সট তৈরি করতে যা সময় লাগে, মানে এনার্জি লাগে, তার থেকে অনেক গুণ বেশি এনার্জি লাগে একটা ছবি তৈরি করতে। তাহলে ভাবুন একটা ভিডিও তৈরি করতে কত সময় লাগবে। আগে হ্যাঁ, এই ধরনের জেনারেটিভ এআই ইউজ করে কিন্তু ভিডিও তৈরি করা যাচ্ছে। এবারে প্রশ্ন হলো যে মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে ভাবছি, তাহলে ভবিষ্যৎটা কেমন হবে? আমি কোনো জ্যোতিষী নই, প্রথমেই বলে রাখি, ফলে ভবিষ্যৎ সম্বন্ধে কোনো কথা বলা আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, যেগুলো আমরা শুনছি, দেখছি, যে ধরনের উদ্ভাবন হয়ে চলেছে, তার ভিত্তিতে আগামী কিছুদিন পরে কি কি হতে চলেছে বা অলরেডি শুরু হয়ে গেছে সেগুলো বলতে পারি। যেমন এই মহিলা, এটি কিন্তু বানানো ছবি নয়, এটি আমি ইউটিউব থেকে কপি করেছি। এই ছবিটি, ইনি একজন সত্যিকারের মহিলা, ব্রিটিশ মহিলা। এটি বিবিসির একটি শো থেকে আমি কপি করেছি। তার এই হাতটি কিন্তু আর্টিফিশিয়াল এবং এখানে এআই প্রয়োগ করে তিনি হাতটি দিয়ে মানুষের হাতের মধ্যে ইউজ করে। তার একটা অ্যাক্সিডেন্টে হাতটি চলে যায়, তাকে এই হাতটি লাগিয়ে দেওয়া হয় এবং এই হাতটি মানুষের মতোই, মানুষের হাতের মতোই কাজ করে। তিনি মনে মনে ভাবেন আর এই হাতটি সেই কাজটা করে। মানে এর মধ্যে একটা বিরাট বিজ্ঞান প্রযুক্তি জড়িয়ে গেছে। এই অলরেডি এই জায়গায় আমরা পৌঁছে গেছি। তাহলে একটা হাত যদি হতে পারে, একটা পা যদি হতে পারে, একটা সময় যে গোটা শরীরটাই এরকম হতে পারবে না, তার কোনো মানে নেই। এইভাবেই আমরা ভবিষ্যতের কিছু জিনিসকে ভাবতে পারি। যেমন এখন অলরেডি আমরা জানি জিপিএস ইউজ করে আমরা নিজেরা কোথায় আছি দেখতে পারি। আমরা লোকেশন শেয়ার করে আরেকজন কোথায় আছে সেটাও দেখতে পারি। আমরা ফেসবুকে নানা রকম সাজেশন পাই, কে আমার ভবিষ্যতের বন্ধু হতে পারে, অলরেডি আমার বন্ধু হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কৃত্রিম বুদ্ধিমত্তা খুব শিগগিরই এমন জায়গায় চলে যাবে, যখন আপনি হয়তো পার্কে বসে আছেন, আপনার সামনে দিয়ে কেউ দৌড়ে চলে যাচ্ছে, আপনাকে সে জানিয়ে দেবে যে এর সাথে আপনার বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা কতটুকু। আপনি দেখে বুঝবেন এ আমার শত্রু হতে পারে না বন্ধু হতে পারে। মানে দেখুন, আপনার সাথে তার সাথে কিন্তু কথাও বলতে হচ্ছে না, কৃত্রিম বুদ্ধিমত্তাই আপনাকে জানিয়ে দিচ্ছে। কেন না, ওর ডেটাবেসে এনার সমস্ত তথ্য আছে, আপনার সমস্ত তথ্য আছে, সে নিজেই ম্যাচ মেকারের কাজ করছে। এই ভবিষ্যৎটি কিন্তু হতেই পারে, এটা কোনো অসম্ভব ভবিষ্যৎ নয়। আরো কি হতে পারে, একটা সময় আসতে পারে যখন বাড়িতে রোবটরা কাজ করবে, মানুষকে রিপ্লেস করে দেবে, আর মানুষের কোনো কাজ থাকবে না। সে বসে বসে ঘুমোবে নাক ডাকিয়ে, অথবা বই পড়বে, অথবা অন্য কিছু করবে। হ্যাঁ, সে যে কি করবে জানি না, হয়তো মানুষ একটি অপদার্থে পরিণত হবে, সেই সম্ভাবনাও আছে। আমি ছোটবেলায় একটি কল্পবিজ্ঞানের বই পড়েছিলাম, তাতে কিন্তু এই সম্ভাবনা লেখা ছিল। এবার আমার আপনার বাড়িতে হবে বলে মনে হয় না। আমার অত আর্থিক ক্ষমতা নেই যে আমি এতগুলো রোবটকে
মানে কাজে লাগাবো, কিনবো। হ্যাঁ, কিন্তু এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে হয়তো সম্ভব। তারা হয়তো অলরেডি এসব নিয়ে ভাবনা চিন্তা করছে। এই ধরনের রোবট তৈরি হয়েছে অলরেডি। এমন রোবট আছে যে ঘর ঝাড় দেয়, ঘর মুছে দেয়, বলো কি চাই, নানা কাজ করে। জীবন ল্যাবে দেখায়। হ্যাঁ, আচ্ছা, এবারে এই যে এই সবকে যদি আমি ভবিষ্যতের উন্নতি বলে ভাবি, তাহলে কিন্তু একটা অন্য দিকও আছে। এই উন্নতির সুযোগ কারা পাবেন? এই ছবিতে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। বাই দ্য ওয়ে, আপনাদের সকলকে জানাই, এই সমস্ত ছবিগুলো কিন্তু আমি এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই তৈরি করেছি, কম্পিউটারকে দিয়ে তৈরি করিয়েছি। আমার ফরমায়েশ অনুযায়ী, আমার প্রম্পট অনুযায়ী এই ছবিগুলো তৈরি হয়েছে। এবার এই ছবিতে আমি যেটা দেখাতে চাইছি, যে একদিকে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক উন্নতি হবে, রোবটের মতন, মানে সেই কল্পবিজ্ঞানের রোবটের মতন আমরা কিছু চরিত্র পাবো, এবং মানুষ তাকে ব্যবহার করবে, নিজের উন্নতি করবে, তেমনি সমাজের একটা বিরাট অংশ থাকবে যারা কিন্তু এই উন্নতির আওতার বাইরে থেকে যাবে। বড় লোক আরো বড় লোক হবে, গরিব আরো গরিব হবে। এই যে ডিভাইড, এটাকে অনেক সময় ডিজিটাল ডিভাইড বলে, অর্থাৎ ডিজিটাল টেকনোলজির উন্নতি আসলে সমাজকে আরো বিভক্ত করে দিচ্ছে। কেননা সকলের তো এইগুলো ব্যবহার করার সব রকম সুবিধে থাকবে না। যার থাকবে না সে কিন্তু আরো পিছিয়ে যাবে, আরো মার্জিনালাইজড হয়ে যাবে। অর্থাৎ বলা হচ্ছে যে এই প্রযুক্তি, এই যে প্রথমেই বলেছিলাম যে এমন একটি তলোয়ার যে দুদিকেই কাটে, এবং সেটাকে কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার কিন্তু করবে আসলে মানুষ। তাহলে মানুষ তাকে কিভাবে ব্যবহার করবে তার উপরেই নির্ভর করছে আসলে মানুষের ভবিষ্যৎ বা মানব সভ্যতার ভবিষ্যৎ। মানুষ যদি তাকে মানব কল্যাণের জন্য ব্যবহার করে, তাহলে এর কিন্তু ভবিষ্যৎ প্রতিশ্রুতি অত্যন্ত উজ্জ্বল। আর মানুষ যদি তাকে মানব সভ্যতার ক্ষতির জন্য ব্যবহার করে, তাহলে কিন্তু এই অ্যাটম বোমের মতোই ক্ষতিকর একটি বিষয়, হয়তো আরো বেশি ক্ষতিকর। তার কারণ অ্যাটম বোম ব্যবহার করতে গেলে আপনাকে বোমটি পেতে হবে, তার প্রযুক্তি পেতে হবে, সেই ক্ষমতা আপনার থাকা চাই। বড় বড় দেশ ছাড়া সেই ক্ষমতা কারোর থাকবে না, হাতে গোনা কিছু লোকের আছে। তার জন্য একটা বিরাট জায়গা চাই, বড় একটা জায়গায় ল্যাবরেটরিতে সেই বোম তৈরি করতে হয়, তবে তো আপনি অ্যাটম বোমটা তৈরি করবেন, তবে তো সেটাকে ব্যবহার করবেন। আপনার প্লেন দরকার হবে, অনেক কিছু দরকার হবে। কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রাম করতে আপনার একটা ছোট গ্যারেজ ঘরই যথেষ্ট। আপনার বাড়ির একটা ছোট কোনায় একটা ল্যাপটপ নিয়ে বসে গেলেই কিন্তু অনেকের ক্ষতি করে দেওয়ার ক্ষমতা একটা লোক রাখতে পারে। অর্থাৎ এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কিন্তু অ্যাটম বোমের মতন এত এক্সক্লুসিভ নাও হতে পারে। হয়তো এটা সাধারণ কিছু হ্যাকারের আয়ত্তের মধ্যে চলে এলো এবং সে সর্বনাশ ঘটিয়ে দিল। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আমরা আজকে মানব সভ্যতার অনেক প্রশ্ন সামনে দেখতে পাচ্ছি, যে আমরা ফেক নিউজ, অর্থাৎ ভুয়ো তথ্য, ভুয়ো সংবাদ, ভুয়ো ভিডিও, ভুয়ো অডিও এইসব প্রচারিত হচ্ছে। মানুষকে অসম্মান করা হচ্ছে, মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে, ভুল ভাবতে সাহায্য করা হচ্ছে। এবং এটা যারা করছে তারা সার্বিকভাবে মানুষের ক্ষতি করার জন্যই, মানুষের একটা গোষ্ঠীকে ক্ষতি করার জন্যই এটা করছে। এই সব কারণে এখন একদল লোক বলছেন যে যেভাবে আমরা অ্যাটম বোমকে বিভিন্ন নিয়ম কানুনের বেড়াজালে বেঁধে কন্ট্রোল করছি, যে কোনো দেশ চাইলেই অ্যাটম বোম বানাতে পারবে না, সেরকম ভাবে আমরা যেন কৃত্রিম বুদ্ধিমত্তাকেও রেগুলেট করার চেষ্টা করি, নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সবচেয়ে বড় ব্যবসা ফেলেছেন, তারাই এটার পক্ষে বেশি জোরালো সওয়াল করছেন যে আমাদের করা হোক, আমরা যেন নিয়ন্ত্রণহীন না হয়ে যাই। অতএব ভবিষ্যতে কি হবে সে ভবিষ্যতই বলবে। আমরা শুধু এখন ছাত্রছাত্রীরা এটাই করতে পারি যে কল্প বিজ্ঞানে না সীমিত থেকে, আন্দাজে কথা না বলে, লোকের মুখে না শুনে জিনিসটা যেন নিজেরা চর্চার মধ্যে আনি, নিজেরা বোঝার চেষ্টা করি এর ভালো মন্দ। আমরা কি করব? চ্যাট জিপিটি ইউজ করে পরীক্ষায় নকল করব, নাকি চ্যাট জিপিটি ইউজ করে আমার ভবিষ্যতে চাকরির একটা
এমন কোন স্কিল নিজে ডেভেলপ করব যেটাই আমি ভবিষ্যতে আমি এবং আমার পরিবার আরো ভালো থাকবো, এই সিদ্ধান্তটা নেওয়ার কিন্তু অধিকার মানুষেরই আছে। আমরা যেন সেটা সঠিকভাবে নিই, এইটুকুই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যদি কারো থাকে মাইক্রোফোনটা অন করে নিয়ে এই বিষয়ে যদি ডক্টর বলের কাছে আর কিছু জানতে চান, দয়া করে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না, এই মুহূর্ত পর্যন্ত বলুন। চ্যাট জিপিটি ছাড়া এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর কোন মেশিন মানে মিডিয়াম কি আছে? মানে আমরা ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা পাবো আদার দেন চ্যাট জিপিটি আর কি আছে এটা যদি একটু বলেন। হ্যাঁ, অনেক কিছুই আছে। ইনফ্যাক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু চ্যাট জিপিটি বা এই ধরনের তাই নয়, চ্যাট জিপিটির মতন অনেক আছে। যেমন চ্যাট জিপিটি তো ওপেন এআই বলে একটি সংস্থা তৈরি করেছে, এটা তাদের প্রোডাক্ট। এর সাথে মাইক্রোসফট আবার কোলাবোরেট করে একটা মাইক্রোসফট বিং একটা সার্চ ইঞ্জিন তৈরি করেছে, যেটা নেপথ্যে চ্যাট জিপিটি 4 কেই ইউজ করায়, কোপাইলট নাম দেওয়া হয়েছে তার। আর সেই সাথে গুগলের যেমন আগে ছিল নাম ছিল বার্ড, এখন ওরা সম্প্রতি নাম চেঞ্জ করেছে, ওটা নাম দিচ্ছে জেমিনাই, সেটাও ওই একই রকম কাজ করে। এই রকমই কিন্তু অ্যাপেল একটা তৈরি করেছে, অ্যাপেল কোম্পানি। এইরকমই একটা কিন্তু ফেসবুকের যে মানে মাদার কোম্পানি যেটা মেটা নাম আর কি, সেই মেটা একটা এরকম সফটওয়্যার তৈরি করেছে। এবং এগুলো তো পাবলিক অ্যাক্সেস দেওয়ার মতন করে তৈরি ডিজাইন করা হয়েছে। এছাড়া ডেডিকেটেড এই ধরনের অনেক সফটওয়্যার বাজারে আছে, যেগুলো বিশেষ কতগুলো ধরনের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। যেমন রিসার্চের জন্য আপনাদের একটা দেখালাম যে চ্যাট পিডিএফ বলে, এরকম আরো অনেক আছে। মানে রিসার্চ বা এডুকেশন সেক্টরে এরকম বহু, ইলিসিট বলে একটা আছে, এরকম আরো বেশ কিছু আছে। এছাড়া মানে এগুলো বিভিন্ন ডেডিকেটেড ফিল্ড অনুযায়ী আছে। আচ্ছা, এগুলো সবই হলো জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এগুলো কাজ করে হ্যাঁ লার্জ মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইউজ করে, কিন্তু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে এলএলএম। কিন্তু এর বাইরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা আসলে আরো ব্রড। তার মধ্যে এই চ্যাট জিপিটি বা এই যে যেটাকে জেনারেল ল্যাঙ্গুয়েজ মানে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, এইটি তার একটা সাবসেট, মানে তার একটা অংশ মাত্র। সেটার নাম হচ্ছে মেশিন লার্নিং। এই মেশিন লার্নিং কিন্তু চলছে বহু ফিল্ডে বহু বছর ধরে। এমনকি আমি যখন ছাত্র ছিলাম, আজ থেকে 20-22 বছর আগে, তখনও মেশিন লার্নিং নিয়ে কাজ হতো। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমি যখন মাস্টার ডিগ্রি করছি, আমারই পাশে এক দাদা, সে তখন পিএইচডি করেছে আমারই ডিপার্টমেন্টে, আজ থেকে প্রায় 23-24 বছর আগে। তো কাজেই এগুলো কোনোটা নতুন নয়, এবং সেগুলো এখন কিন্তু বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে রন্ধে রন্ধে ঢুকে গেছে। শুধু সেগুলো যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা, এইভাবে জিনিসগুলোকে এত বছর প্রচার করা হয়নি। এই প্রচারটা শুরু হলো ওপেন এআই এর চ্যাট জিপিটি আসার পরে, যখন এটা সাধারণ মানুষের নাগালে পৌঁছলো তখন। ঠিক যেমন ডেস্কটপ কম্পিউটার আসার পরেই মানুষ কম্পিউটার সম্বন্ধে সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হলো। তার আগে কিন্তু কম্পিউটার তৈরি হয়েছে তারও অনেক আগে। সেগুলো সব বড় বড় ঘরের মধ্যে হতো, একটা শহরে হয়তো হাতে গোনা লোক সেগুলো সম্বন্ধে জানতো, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বহু বছর ধরে রয়েছে, বিভিন্ন ধরনের কাজ করে, হ্যাঁ, মেশিন লার্নিং আরো অনেক।
হ্যাঁ, নিউরাল নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি প্রেডিকশনের কাজে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের। তার মধ্যে এই জেনারেটিভ, যে জেনারেট করা, এই যে কবিতা লিখছে, ছবি আঁকছে, এই জিনিসটা নতুন। এই জিনিসটা এই চ্যাট জিপিটি এবং গুগল এদের দৌলতেই আমরা বিগত 2-3 বছর ধরে বাজারে দেখতে পাচ্ছি। যদি আর কারো কিছু কোনো প্রশ্ন থাকে দয়া করে করবেন। আচ্ছা, একটা প্রশ্ন একটু করতে চাইছি, সেটা হচ্ছে যে একদম প্রথম আমি মধুসূদন চৌধুরী কথা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, একদম প্রথম দিকে আপনি বললেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে কবিতা লেখার ধরনটা এখনো জানি না, এই জায়গাটা যদি আরেকটু স্পষ্ট করেন তাহলে খুব ভালো হয়। না, আমি যেটা বলতে চেয়েছি সেটা শুধু কবিতার ক্ষেত্রে নয়। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে জেনারেটিভ এআই, যেমন চ্যাট জিপিটি বা গুগল জেমিনাই, এরা যে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যেগুলো সৃষ্টি করছে, এই সৃষ্টিটা তারা করছে এই অবধি আমরা জানি। কিন্তু এটা সৃষ্টি করছে বলেই যে সে তার ভেতরে বিরাট মস্তিষ্কে মানুষের মতন ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আমরা আজ অবধি কোনো প্রমাণ পাইনি। অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে বলি কগনিটিভ এবিলিটি, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে যে ধারণা, ধ্যান ধারণা, ভাবনা, এই যে এবিলিটিটা মানুষের রয়েছে, আমি একটা কিছু নিয়ে চিন্তা করতে পারি, ধারণা করতে পারি, কল্পনা করতে পারি, এই কগনিটিভ এবিলিটি গুলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মেশিনগুলো তাদের মধ্যে দেওয়া হয়েছে বলে এখনো অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং বহু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামাররা এই নিয়ে প্রচুর নিয়ত কাজ করে চলেছেন যে এটা দেওয়া যদি যায়। যেই কারণে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে কিন্তু এখনো অবধি মানুষের মতন কোনো কনসাসনেস ডেভেলপ করেনি। কনসাসনেস ডেভেলপ করেনি বলেই সে কিন্তু ভালো মন্দের বিচারটা আমরা যেভাবে বিচার করি সেভাবে করে না। সে শুধু বিচার করে তার স্ট্যাটিস্টিক্স ইউজ করে, যে তার কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো অ্যানালিসিস করে দেখে যে কোনো জিনিসের ভালোর সপক্ষে বেশি তথ্য পাওয়া যাচ্ছে না খারাপ, সেই অনুযায়ী তথ্য ভালো পাওয়া যাচ্ছে, বেশি পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী সে সিদ্ধান্ত নেয় এটা ভালো না খারাপ। আমরা কিন্তু নিছক, মানে অন্তত কনসাসলি আমরা কোনো তথ্য বিশ্লেষণ করে সব সময় বিচার করি না। আমরা অনেকটা আমাদের ফিলিং থেকে, আমাদের আবেগ থেকে, আমাদের বোধ থেকেও অনেক সময় ডিসিশন নিই, অনেক সময় ধারণা তৈরি করি। সেই জিনিসটা কিন্তু এই চ্যাট জিপিটি বা এই ধরনের সফটওয়্যারগুলো এখন অবধি করতে পেরেছে বলে কোনো বিজ্ঞানী কিন্তু বলতে পারেননি। এটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা, ধন্যবাদ। আর কিছু কারণ? একটা প্রশ্ন আছে। বলুন বলুন। স্যার বললেন যে প্রম্পট লেখার ক্ষেত্রে আগামী দিনে গুরুত্ব বাড়বে, যেমন এক সময় ইমেল যার থাকতো সেক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতো এরকম। তো প্রম্পট বলতে চ্যাট জিপিটিতে যেমন, মানে গুগলে যেমন আমরা সার্চ করি আর কি, সেভাবেই তো আমরা সেটাকেই তো প্রম্পট বলে। তার মানে আর কি শেখা যায় বা শেখার জায়গা কোথায় আছে? আসলে বিষয়টা এরকম, আপনাদেরকে কিছুটা দেখালাম, পুরোটা তো এই স্বল্প পরিসরে বলা যায় না, আর খুব বেশি ডিটেল তথ্য আমার কাছে এই মুহূর্তে নেইও। তবে কিছু পেপার রয়েছে, সেগুলো যদি আলোচনা করা যেত তাহলে বোঝা যেত যে এই যে প্রত্যেকটা জিনিস আমরা চ্যাট জিপিটি বা গুগল যাতেই আমরা ইউজ করছি তার কিছু খরচা আছে। আমার কাছে মনে হচ্ছে আমি মোবাইলে দুটোর কথা টাইপ করে দিলাম, কি এমন খরচা করলাম, কিন্তু এগুলো তো আসলে তাদের ওইসব কোম্পানির সার্ভারে গিয়ে প্রসেস হচ্ছে, সেই প্রসেসিং এর খরচটা কোম্পানিকে দিতে হচ্ছে। এবার এই খরচটা কিন্তু অনেক বেশি। যেমন বললাম, একটা ছবি তৈরি করাতে গেলে অনেকটা এনার্জি কস্ট হয়, অনেকটা বিদ্যুৎ খরচ হয়, অনেকটা পয়সা খরচ হয়। তাহলে আমি যদি
সঠিক প্রম্পট তৈরি না করতে শিখি, তাহলে আমি একটা নির্দিষ্ট ছবি পেতে গেলে, যেমন আমি লাস্টের দিকে কয়েকটা ছবি আপনাদের দেখালাম চ্যাট জিপিটি কে দিয়ে তৈরি করা, সেই ছবিগুলো যেহেতু আমি ঠিক ওই ধরনের ছবি তৈরি করতে চেয়েছিলাম, তো সেই ছবিটা পেতে গেলে আমাকে প্রায় 10-12 রকমের প্রম্পট ইউজ করে ট্রাই করে দেখতে হয়েছে যে কি করলে আমি ঠিক সেই রকম ছবিটাই পাবো। এবারে এইটা যদি লার্জ স্কেলে কেউ করতে চায় কমার্শিয়ালি, তাহলে কিন্তু তার খরচটা অনেক বেড়ে যাবে। তাই তখন সে এর জন্য প্রফেশনাল হায়ার করবে, যে এত হিট অ্যান্ড ট্রায়াল করতে যার প্রয়োজন হবে না, যাকে জাস্ট বলা হবে আমার এই জিনিসটা আউটপুটে দরকার, তুমি তার জন্য কি প্রম্পট দিতে হবে বলো, সে খুব অল্প সময় অল্প খরচেই সেই কাজটা করে দেবে। তবেই তো কোম্পানি সেই যে লাভ করবে, সেই যে খরচটা বাঁচাবে, তার একটা শেয়ার তাকে মাইনে হিসেবে দেবে, তবেই তো তার চাকরিটা হবে। এইটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে রিলেটেড যে চাকরির সংস্থান হতে পারে বলে যে সম্ভাবনাটা এখন দেখা দিচ্ছে। স্যার আমার তাহলে পরের জানতে ইচ্ছে করছে যে একটা প্রম্পটটা জানার জন্যই কি কেউ যদি মানে এআই ব্যবহার করে, প্রম্পটটা তৈরি করার জন্যই যদি এআই ব্যবহার করা যায়, তাহলে তো সেক্ষেত্রেও কি হবে ভবিষ্যৎ? দেখুন, এর দুটো বিষয় রয়েছে। এক, প্রথমত বহু মানুষ আশঙ্কা করছেন যে এটাই হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে বড় একটা সংকট, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে রান করাবে। আপনি একটা জিনিস বুঝুন, যে প্রথমেই আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে মানুষ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বলে দাবি করে শুধু একটাই কারণে, তার মনে হয়েছে সেই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে বাড়ছে, এখনই এই সবে তো জন্মালো, মানে এই যে জেনারেটিভ এআই, তাতেই যদি এই দশা হয়, আমি যদি এই ধরনের ছবি তৈরি করতে পারি, ভিডিও তৈরি হচ্ছে, অডিও তৈরি হচ্ছে, তাহলে আজ থেকে 30-40 বছর পরে এই বিষয়টি, এই প্রযুক্তিটি ঠিক কোন জায়গায় যাবে। সে যদি বুদ্ধিমত্তায় একটা সময় দেখা যায় যে মানুষকেই ছাড়িয়ে গেল, তখন তো তার আর মানুষকে প্রয়োজনই হবে না। উপরন্তু সে যদি নিজেই নিজেকে শেখাতে সক্ষম হয়ে যায়, নিজেই নিজেকে চালনা করতে সক্ষম হয়ে যায়, তাহলে তো সে একটা লাগামবিহীন ঘোড়ার মতন ছুটবে। তখন এই পৃথিবীতে তার মনে হবে যে মানুষেরই কোনো প্রয়োজন নেই, বরং মানুষই একমাত্র প্রাণী যে তাকে আটকানোর চেষ্টা করবে। অতএব সে মানুষেরই তৈরি করা যন্ত্রগুলোকে বলবে তোমরা মানুষকে আগে ধ্বংস করো। দেখা যাবে রোবটরা হয়তো মানুষকেই মারা শুরু করলো। এই সম্ভাবনাগুলো নিয়ে লোকে চর্চা করছে আজকে। হ্যাঁ, দেখা গেল মানুষের বানানো অস্ত্র সে মানুষকেই ধ্বংস করার জন্য, মানে যে বানিয়েছে তাকেই ধ্বংস করতে চাইছে, যাতে তাকে আর সে কন্ট্রোল না করতে পারে। অর্থাৎ মানুষ যেন সেই অস্ত্রকে আর কন্ট্রোল না করতে পারে, সেই অস্ত্র যেন নিজেই স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিজেই নিজেকে সৃষ্টি করার মতন করে তৈরি করার একটা বিপজ্জনক দিক হলো এইটা। আরেকটা দিক হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি নিজেই নিজেকে তৈরি করতে শুরু করে, তাহলে তো সে জানবেই না পারপাসটা কি। মানুষের যে পারপাস, সেটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানবে না। আমি যতক্ষণ না সার্চে কি লিখবো সেটা শুরু করছি, ততক্ষণ তো গুগল জানতে পারছে আমি আসলে কেন তার সামনে বসেছি। সে তো আমাকে দেখে আমার মনের ভেতরটা এখনো পড়তে শেখেনি, ফলে তাকে আমার কিছু তো দিতেই হবে, নাহলে আমি কি চাইছি সে জানবে না। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রম্পট তৈরি করতে পারবে, তাকে তো আগে জানতে হবে আমি কি চাই। সেটা তাকে জানাতে গেলেও তো সেই প্রম্পটটা আমাকেই তৈরি করে দিতে হবে। কাজেই প্রম্পট তৈরি করার প্রসেসটা মানুষকেই আগে শিখতে হবে। এটা স্যার একটা অন্য ধরনের প্রশ্ন। আপনি বলেছেন যে এআই মানে প্রযুক্ত হবে টিচিং এর ক্ষেত্রেও। আমি ক্লাস টিচিং এর ক্ষেত্রে এই মুহূর্তে আপনি বলেছেন যে ব্যক্তিগত ভাবে মানে ক্ষমতা অনুযায়ী বুঝে সেটাকে ব্যবহার করা বা জানা এই ক্ষেত্রে লাগবে, কিন্তু বাস্তবসম্মত উপায় মানে এখনো তো সেই জায়গায় যায়নি প্রযুক্তিটা। এখন ক্লাস টিচিং এ এই মুহূর্তে কিভাবে এটা ব্যবহার করা যেতে পারে? দেখুন, এই নিয়ে অনেক চর্চা হচ্ছে, এই নিয়ে বহু আলোচনা আপনি চাইলে শুনতে পারবেন। বহু লেখা হয়েছে, বহু বিদগ্ধ
এডুকেশনিস্ট এই নিয়ে গবেষণা করেছেন। গবেষণাপত্রগুলো আমি গত বছরে এই নিয়ে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম বলে খানিকটা পড়ার সুযোগ পেয়েছিলাম। তো এটা একটা বিরাট বিষয় যে এডুকেশনিস্টরা, টিচাররা কিভাবে ক্লাসরুমে এই জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে পারেন। ছোট্ট করে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে দুটো দিক বলতে হয়। এক, এই যে জেনারেটিভ এআইটা কি সেইটা ছাত্রদের বোঝানো দরকার। তারা এটাকে কি করে ব্যবহার করবে সেইটা এদেরকে বোঝানো দরকার। সেটা যদি তাদেরকে না শেখানো হয়, অর্থাৎ নিয়ম নীতিগুলো যদি তাদেরকে পরিষ্কার করে বলা না যায়, তাহলে তারা এমন কিছু মাধ্যমে সেগুলো শিখবে যারা হয়তো এথিক্যালি কারেক্ট ভাবে তাদের শেখাবে না, তাদেরকে এথিক্সের এগেইনস্টে ব্যবহারগুলোই আগে শিখিয়ে দেবে এবং ছাত্ররা তখন সেই কৌশলগুলোই আগে প্রয়োগ করবে, বরং এর যে শক্তিটা সেটা তারা জানতেই পারবে না। এটা গেল একটা দিক, কেন ছাত্রদেরকেও এগুলো শেখানো আমাদের স্কুল বা কলেজ লেভেল থেকেই শুরু করা এখন সময় এসে গেছে। এটা একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যে শিক্ষককেও এখন এই যে এইসব এসে গিয়ে না, আসলে মানুষ এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তা এসে বলে মানুষ এখন নিজের বুদ্ধিমত্তাটা চারিদিকে ভাবা শুরু করেছে। যে আসলে ক্লাসে টিচারের রোলটা কি সেটাও বুঝতে হবে। যে টিচার শুধু ইনফরমেশন মুখস্থ করে ক্লাসে উগরে দেওয়ার একটা মেশিন? টিচার কি একটা এনসাইক্লোপিডিয়া? টিচার কি এই ধরনের কিছু, নাকি টিচার অন্য কিছু? হোয়াট ইজ দ্য রোল অফ আ ট্রু টিচার? একজন টিচার সে কি শুধু তথ্য দিয়ে যাবে? তথ্যই যদি দিতে হয় তাহলে টিচারের কোনো প্রয়োজন আজকের দুনিয়ায় নেই, এই মুহূর্তেই নেই। আমাদের যে সবচেয়ে জ্ঞানী টিচার, তার থেকেও প্রফেসর গুগলের কাছে জ্ঞানের ভান্ডার অনেক বেশি। কেউ যদি আজকে বাড়িতে বসে শিখতে চায় তাহলে তার কোনো সত্যিকারের টিচারের কাছে না গেলেও চলে, তথ্য সে পেয়েই যাবে। শুধু তার সিলেবাসটা জানতে হবে, সিলেবাসের ভেতরকার ডিটেল মাইক্রো লেভেলের সিলেবাসটা জানতে হবে, বাকিটা সে গুগল থেকে বা অন্যান্য বিভিন্ন প্রযুক্তিগত মাধ্যম থেকে সে জেনেই যাবে। আজকে পরিস্থিতি এরকমই হয়ে দাঁড়িয়েছে। তাহলে শিক্ষকদের বুঝতে হবে যে তার এমন কিছু রোল আছে যেটা সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বা স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীরা পাবে না, এবং সেই রোলটাই হলো মানবিকতার দিক। অর্থাৎ এখন একটা উপযুক্ত সময় এসছে যখন সত্যি সত্যি শিক্ষকদের এই ভাবার দরকার হয়ে পড়েছে যে আমরা শিক্ষক মানে শুধু ক্লাসরুমে একতরফা ভাবে পড়িয়ে চলে গেলাম, ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে লিখে বেরিয়ে গেলাম, সিলেবাসটা জাস্ট কমপ্লিট দিয়ে আমার দায় মুক্তি ঘটলো, তা নয়। শিক্ষককে সেই জায়গাটায় পৌঁছতে হবে, এই জায়গাটায় পৌঁছেছেন বলেই অনেক শিক্ষক এমন হয়েছেন যে যারা আজীবন তার কাছে শিক্ষা পাওয়ার পরে ছাত্রছাত্রীরা বারবার তাদের ফিরে এসছেন অনুপ্রেরণার জন্য, তাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য, তাদের কাছে ফিরে এসছেন তাদের শ্রদ্ধা ভালোবাসাটা জানানোর জন্য, শুধু এইটুকু উদ্দেশ্যে। এই যে মানবিকতার ছোঁয়া, এই যে একজন ছাত্রকে, আমার মা শিক্ষকতা করতেন, আমি ছোটবেলায় দেখেছি যে একজন ছাত্র সে মানে সে আর কি চলার শক্তি তার ছিল না, একজন ছাত্র ছিল সে কথা বলতে পারতো না, এদেরকে কোলে বসিয়ে শেখানো, এইটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন করছে না, জানি করবে কিনা। এটা একটা শিক্ষকতার মানবিক দিক। এই মানবিক দিকটাকে এখন ফোকাস করার খুব হাই টাইম হচ্ছে শিক্ষকতা জগতের, যে এমন কিছু ইনপুট ছাত্রছাত্রীদের সাথে, এমন কিছু মানবিক রিলেশনশিপ যেটা কিন্তু তথ্যের আদানের বাইরে, যেটার মধ্যে আবেগ কাজ করছে, তার মধ্যে উইজডম, প্রজ্ঞা কাজ করছে, যে জিনিসগুলো সহজ গুগল থেকে ছেলেমেয়েরা আজকের দিনেও পাবে না। আমার মনে হয় শিক্ষকতার এই প্রফেশনটা বা শিক্ষকতার এই ব্রতটা ভবিষ্যতে চালিয়ে যাওয়ার এটাই হলো একমাত্র দিক যেটাকে আমরা আঁকড়ে ধরতে পারি। আচ্ছা, ছাত্রছাত্রীদের জন্য আমি একটা কথা বলি।
আমি একটা তথ্য ছাত্রছাত্রীদের জন্য বলছি যে পার্টিসিপেশন সার্টিফিকেটের যে ফিডব্যাক লিংক, সেই লিংকটা আমি মেসেজ বক্সে দিয়ে দিয়েছি। ওটা 12টা অবধি আমরা খুলে রাখবো। যারা অ্যাটেন্ড করেছেন তারা ওই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দেবেন। ডক্টর কৌশিক বল একটা অত্যন্ত জটিল বিষয়কে এত সহজভাবে আমাদের সামনে তুলে আমি জাস্ট মুগ্ধের মতো শুনলাম, এবং যারা শুনেছেন তারা প্রত্যেকেই আশা করি অত্যন্ত সমৃদ্ধ হয়েছেন। আমি যে কথা বলতে চাই, আমরা সোপানের পক্ষ থেকে যে ধরনের বক্তৃতাগুলো আয়োজন করি সাধারণত, তাই আমরা অনেক কঠিন কঠিন বিষয়, অনেক বড় বড় বক্তা, মানে বড় বক্তা আমি কাউকে অশ্রদ্ধা করে বলছি না, হয়তো অনেক জ্ঞানী মানুষ যারা অনেক বড় বড় সেমিনার, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সেমিনার অ্যাটেন্ড করেন, এই ধরনের কোনো বক্তাকে দিয়ে আমরা সাধারণত চেষ্টা করি বললেও একেবারে এমন একটা পর্যায়ে একটা আমাদের বক্তব্যগুলোকে নিয়ে আসা যাতে আমরা সব ধরনের মানুষ যারা আমরা দেখছি, ছাত্র আছেন, ছাত্রছাত্রী আছেন, অনেক বিভিন্ন পেশার মানুষ আছেন, অনেক শিক্ষক আছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমাদের এই বক্তৃতাটা অ্যাটেন্ড, এবং আমরা আজ পর্যন্ত যতগুলো বক্তৃতা শুনেছি আমি সবকটা বক্তৃতায় আমি চেষ্টা করেছি সেই বিষয়টাকে ধরা, যা আমাদের সমাজের যারা সর্বস্তরের মানুষকে আমরা যেখানে নিয়ে আসি এই বক্তৃতাটায়, যারা তারা সকলে সমৃদ্ধ হন। আমি আজকে একটা চিন্তার মধ্যে ছিলাম, এআই অত্যন্ত একটা এক্সক্লুসিভ এবং অত্যন্ত জটিল একটা বিষয়, অন্তত আমি মনে করি। আমার খুব একটা মানে মনের মধ্যে একটা বা দ্বন্দ্ব ছিল অন্তত ব্যক্তিগতভাবে, কিন্তু আমি মন্ত্রমুগ্ধের মতন ডক্টর বলের এই বক্তৃতা শুনলাম, এবং আমার মনে হয় যে আমরা যারা হয়তো এআই নিয়ে এত সচেতন নয় বা এই জেনারেটিভ বিষয় নিয়ে আমরা এত কিছু জানি না, তারা অত্যন্ত সমৃদ্ধ হলাম, আমরা বুঝলাম, জানলাম, শিখলাম, এবং এত সহজভাবে এত সুন্দরভাবে ডক্টর বল আমাদের বোঝালেন। মানে আমার মনে হয় আমরা যারা শুনলাম প্রত্যেকেই খুবই সমৃদ্ধ হলাম। আমরা সবাইকে বলবো যে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অত্যন্ত সহজে, এবং খুব অ্যাক্সেসিবল মানুষ, মানে এমন নয়। আমরা ওনার সম্পর্কে যেটুকু জানি, আরো কিছু আপনাদের থাকে, ডক্টর বলের সঙ্গে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই বলে উনাকে একটু ধন্যবাদ জানাই, একটু নয় অনেক 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 ধন্যবাদ, যে একটা জটিল এবং অত্যন্ত জনপ্রিয় একটা বিষয়কে এত সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আর আমাদের এখন আবার ধন্যবাদ জানিয়ে আমি একটু পরবর্তী পর্যায়ে যাচ্ছি। ডক্টর দীপক বড়পণ্ডা সোপানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন, তারপরে আমি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আমি ডক্টর দীপক বড়পণ্ডাকে অনুরোধ করছি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। নমস্কার। ডক্টর শচীন্দ্রনাথ বড়পণ্ডা আগেই আপনারা শুনেছেন যে উনি শিক্ষক ছিলেন, শিক্ষকতা সবাইকে যাতে জড়িয়ে ফেলা যায়, কারণ শিক্ষাটা খুব প্রয়োজন আছে। সেই জন্যই ডক্টর সারদা মণ্ডল ডক্টর শচীন্দ্রনাথ বড়পণ্ডার অত্যন্ত অনুরাগী, এবং ডক্টর তুলসী দাস মহাপাত্র দুজনই অত্যন্ত অনুরাগী। তার এই দুজনের জন্যই মূলত এই মেমোরিয়াল লেকচারটা সোপানের তরফ থেকে আয়োজন করা যায়। সেই জন্য আমি প্রথমেই এই যে পরম্পরা বাঁচিয়ে রাখার যে প্রেরণা, সেটার জন্য প্রথমেই ডক্টর সারদা মণ্ডল এবং তুলসী প্রসাদ দাসপাত্র দুজনকেই প্রথমে ধন্যবাদ জানাই। আর এরপরেই ধন্যবাদ জানাবো আমি কৌশিক, অত্যন্ত সুরসিক এবং সুবক্তা আর কি, এবং অত্যন্ত উনি যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার, অত্যন্ত ব্যস্ত থাকেন, দৌড়তে গেছি যে পৌঁছতে হয় টাইমে। সেই জন্য তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে এই ধরনের একটা মনোজ্ঞ আলোচনা করার জন্য। এরপরে আমি ধন্যবাদ জানাবো, এখানে নানা প্রতিষ্ঠান থেকে নানা মানুষ ছিলেন। পূর্ব মেদিনীপুরের রজনীকান্ত জ্ঞান মন্দির সংগ্রহশালা, পুরুলিয়ার স্পেট বর্তিকা শিক্ষা কেন্দ্র ছাত্রছাত্রী এবং শিক্ষক
শিক্ষিকারা, তারপরে সেলফ হেল্প গ্রুপ, প্রমোশনাল ফোরাম, এছাড়া বিভিন্ন জেলার মানে পূর্ব মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া জেলার বিভিন্ন মানুষেরা তারা ছিলেন। বিশেষ করে নাম উল্লেখ করতে হয় নন্দগোপাল পাত্র, প্রণব গুহ, তরুণ দেবনাথ, অমিতাভ পান্ডা। এদের প্রত্যেকে নাম করতে পারলাম না এমন অনেকে তরফ থেকে এবং আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেসব ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষকরা অংশগ্রহণ করলেন, কারণ শিক্ষাক্ষেত্রের জন্য, সেই জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়েছেন। এছাড়া প্রত্যেকে নানাভাবে মানে সাহায্য করেছেন এবং অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মাম্মুকে, যিনি যে সব একেবারে স্টুডিওর পেছন থেকে সমস্ত রকম ও কাজ করে, ও আমাদের প্রেরণা। সেই জন্য সবাইকে কৃতজ্ঞতা এবং সবাইকে মানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ডক্টর দীপক বড়পণ্ডাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আশা করব আগামী বছর আবার 6 জুন আমরা সবাই একসঙ্গে আবার এইভাবে এইরকম একটা সেমিনারে আমরা সবাই একসঙ্গে উপস্থিত থাকবো। আর আশা করব সামনের বছর আরো কিছু আকর্ষণীয় এবং সর্বজনগ্রাহ্য, সর্বজনবোধ্য কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আমি আবার শেষ করার আগে আবার ডক্টর কৌশিক বলকে আমাদের অসংখ্য এবং আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার। এবারের মতন আমি এই আজকের এই অনুষ্ঠান আমাদের এই বক্তৃতা সিরিজের 4 নম্বর বক্তৃতা আমরা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।